আজকে হচ্ছে যে 6 জুলাই আমাদের বিএসএসবি ট্রান্সটি ওয়েব ডিজাইন আজকে হচ্ছে 59 নাম্বার ক্লাস। আগামীকালকে আমাদের বেসেরও শেষ, ঈদের আগেও শেষ ক্লাস। তো আমি হচ্ছে ডে 57-এর আমাদের যে প্রজেক্টটা করা ছিল ততটুকু ছিল ওইটা নিয়ে আমি আজকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। ডে 59 এটার মধ্যে কোডটা রেখে দিচ্ছি। বিএস কোড ওপেন করতেছি। আপনারা উনো অ্যাডভান্সটা বাসায় করে ফেললে ভালো করতে পারতেন। উনো অ্যাডভান্স অ্যাক্টিভিটি এগুলো একটু করলে দুই একটা পোর্টফোলিও সাইট থাকলে এটার মধ্যে অন্য সাইটগুলো বাড়াতে পারবেন। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গুড। করতে হবে, কাজ না করলে তো আপনি আসলে নিজেই বুঝতে পারবেন না যে আপনার কি অবস্থা। যার যার অবস্থা বোঝার জন্য নিজেদের কাজ করতে হবে। কতটুকু এক্সপার্ট হলেন, কতটুকু আরো দরকার এক্সপার্ট হওয়া, এটা বোঝার দরকার আছে না। ওকে, প্রথমে এখানে হচ্ছে যে একটা আমরা করি, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, রাইট? তো ল্যান্ডিং পেজে নর্মালি একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যে ন্যাপবারগুলো থাকে, ন্যাপবারের সাথে হচ্ছে যে প্রতিটা সেকশনের হচ্ছে যে একটা রিলেশন থাকে। হ্যাঁ, তো এটা দিলে কি হয়, যেমন আমি অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাবে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে চলে যাবে, রাইট? এরকম তো হয় বিষয়টা। এটা কিভাবে করে এটা? ওয়েবে যারা আছেন বলেন এটা কিভাবে করে? খাই বলছে আপনার হচ্ছে যে এই যে মেনু বারগুলোর সাথে প্রতিটা সেকশনের আমি রিলেশন করাই দিব। হ্যাঁ, যেটা বলেন। তাহলে হচ্ছে দেখা যাবে কোথায় আইডি দিব, আমি হচ্ছে সার্ভিসের সাথে সার্ভিস নাম্বার রিলেশন করাতে চাচ্ছি, পোর্টফোলিওর সাথে পোর্টফোলিওর, আর হচ্ছে যে এটার সাথে আপাতত করা দিব, মনে করে হচ্ছে এই দুইটাই করা লাগবে, সার্ভিস আর পোর্টফোলিও করাই। হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। তাহলে এটা সার্ভিসের কোথায়, এখানে দিলে হবে? আইডি ইকুয়াল টু, ধরে দিলাম কি সার্ভিস, সার্ভিস দেন পোর্টফোলিওতে এসে কি আইডি ইকুয়াল টু একটা মিনিংফুল বা ফ্রেন্ডলি নাম দিতে হবে একটা। আর এটার ন্যাপবারের মধ্যে যার যার যে মিনিংফুল মেনু বারগুলো আছে, আইটেমগুলো আছে, ওগুলোর মধ্যে কি কল করে দিতে হবে, রাইট? তাহলে পেয়ে যাবে। সার্ভিসে চলে আসছে, পোর্টফোলিওতে কি চলে আসছে, সিম্পল। এটা হচ্ছে প্রফেশনাল। আপনারা আমাদের যতই সময় কম থাকুক না কেন, তাড়াহুড়ো করে হচ্ছে যে প্রফেশনাল কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যা যা টিকার এগুলো সব দিতে হবে। যেমন এখানে হচ্ছে যে আমাদের ফেভিকন আইকনের জন্য আমরা কোড করে রাখছি, বাট কোনো একটা আইকন বসায় নাই, এগুলো কিন্তু উচিত না আর কি। আমাদের হচ্ছে কাজ করার সময় এগুলো আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। খুঁটিনাটি এগুলো ছাড়া যাবে না, এই বিষয়গুলো। ফেভ আইকনের এক কিছু, ফেভ আইকন পিএনজি বান্ধবনের স্পেলিং করেছে নাকি, চলে আসছে এখন। হ্যাঁ, তো এই টুকটাক এগুলার একটু খেয়াল রাখতে হবে সবকিছু। এরপরে আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন, এই যে এখানে আমরা যে মেটা ট্যাগগুলো দিছি না, এটা এই আপনার ক্লায়েন্ট বলুক আর না বলুক, তারা জিজ্ঞেস করে হচ্ছে যে যে তার এটা কি ধরনের সাইট, অথবা আপনি কাজ করলে তো বুঝতে পারবেন যে তার সাইটটা কি ধরনের আসলে। তো ওই রিলেটেড কিছু ইনফরমেশন এখানে আপনি দিয়ে দিন, যাতে এগুলো মানে ডামি কন্টেন্ট না বোঝা যায় আর কি। এগুলো একটু খেয়াল রাখবেন এগুলো। আচ্ছা, এরপরে আমি প্রথমে হচ্ছে আপনাদের কিছু হচ্ছে কথা বলি। এই প্লাগ ইন ইন্টিগ্রেশন যে আমরা করি না, এক্সটেনশন, এটার সম্বন্ধে কিছু বলি। এখানে আমরা সকালে একটা করছিলাম হচ্ছে ইন্টেলিজেন্স, একটা করছিলাম ইন্টেলিজেন্স ফর সিএসএস ক্লাস নেম ইন এসটিএমএল। ওকে, এটা কি হেল্প করতে পারে এটা? এটা বলতেছে কি ফর সিএসএস ক্লাস ইন এসটিএমএল, তাহলে এটা ওদের নাম অনুযায়ী এরকম কিছু একটা হতে পারে, যে হচ্ছে যে সিএসএস যদি কোনো সিলেক্টর নেম থাকে সেটা এসটিএমএল এ আসার কথা অ্যাজ এ অ্যাট্রিবিউট। যেমন এখানে কি আছে, টেক জাস্টিফাই আছে, এটা সিলেক্টর না? আচ্ছা, দেখি এটা এখানে আসে কিনা। এখানে আসতেছে না, এখানে কি আসে? এটা হচ্ছে না, তাহলে কি হচ্ছে থেকে ইয়াতে পাবে, এখানে পাবে। দেখি
কি হচ্ছে, কিছু তো একটা হবে। আচ্ছা, এটা হচ্ছে HTML এর সিলেক্টরগুলো আমি ওখানে পাচ্ছি, দাঁড়ান। ক্লাস কাজ করতেছে কি হবে এটা? A Visual Studio Code extension that provides CSS class name completion for HTML class attribute use definition found in new workspace feature. এটা তো পাওয়ার কথা। দেখ, আমাদের হচ্ছে কিছু ছিল, আমাদের কিছু এক্সটেনশন আছে, এগুলো সম্বন্ধে একটু বলে দিই। এটাও কাজ করবে, কোনো কারণে হয়তো আমি কাজ করতেছে না বা আমরা বুঝতেছি না। আচ্ছা, নাম নিয়েছিলাম, এগুলোকে দেখাই দিই। CSS pick, এটা কি বলছে? Allow picking to CSS ID and class string as definition from HTML files to P. আর কি আছে, কিছু লেখা নাই এরপর আর। HTML and EJS code editing with go to definition and লিখছে। যাই হোক, আচ্ছা, নরমালি এটা দিয়ে কি হয় দেখেন, CSS pick এটা হচ্ছে মানে আমরা কালার পিকের দিয়ে কি হয়, কালার পিক করি না আমরা। এটা দিয়ে হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার এই সিএসএস এর সিলেক্টর পিক করা হয় এটা দিয়ে। হ্যাঁ, মনে করেন যে ন্যাপবার, হ্যাঁ ন্যাপবারের হচ্ছে যে অ্যাকচুয়াল এই সিলেক্টরের আন্ডারে সিএসএস এ কি কাজ করা হয়েছে আমরা কিন্তু সিএসএস কোড না দেখলে বলতে পারি না। সিএসএস কোড দেখার উপায় কি, আপনার এটা হয় কপি করতে হবে বা মনে রাখতে হবে, এখানে এসে কি এটারে খুঁজতে হবে, এটা রাইট, খুঁজে আমরা বের করতে পারি। হ্যাঁ, কিন্তু এদের কথা মতো এটা যদি হচ্ছে যে আমরা ইনস্টল করে রাখি সিএসএস পিক, এটা যদি ইনস্টল করে থাকা তাহলে একটা সুবিধা পাওয়া যাবে। সুবিধাটা ইনস্টল হওয়ার পরে আমরা দেখতেছি, আগে ইনস্টল হোক। ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ দেখি দাঁড়ান। এখানে কি বলতেছে, ক্লিক টু শো 14 ডেফিনেশন, একবার ব্র্যান্ডের জন্য কি 14 জায়গায় হচ্ছে যে আপনার কোড লিখে রাখছে ওরা। কোথায় আছে ক্লিক টু শো ডেফিনেশন, এটা কিন্তু আগে আসে নাই। হ্যাঁ, এরপরে আমাদের ইউজার ডিফাইন কিছু সিলেক্টর আমরা দেখি। এই যে স্লাইডার, এটা আমাদের, কিন্তু এখানে মনে হয় কিছু নাই এটার জন্য। কিছু নাই, ক্যারোসেল নাই। একটু সেটি দেখেন, ক্লিক করেন, ক্লিক করলে সরাসরি আপনারা হচ্ছে যে এখানে সিএসএস দেখাই দিবে। এটা যে বুটস্ট্র্যাপ সিএসএস তো এই জন্য এই অবস্থা, এটা মেইন সিএসএস করা তো এটা। এরপরে আমরা একটা যে ফুটলি এরিয়া আইডি, এটার জন্য কিছু ছিল কিনা আমাদেরকে জানো। আর এগুলো হচ্ছে আবার টোটাল এগুলো ওই একসাথে কয়েকটা থাকলে ওটা ধরতে পারতেছে না, আফসোস। এটা বুটস্ট্র্যাপ ধরতে পারতেছে শুধুমাত্র। এটা দিয়ে হচ্ছে সিএসএস স্পিকার, যেটা এটা দিলে যেটা হয় হচ্ছে আপনার এখানে যদি কোনো সিলেক্টর লিখে থাকে তাহলে সেই সিলেক্টরটা এখান থেকে কি ক্যাচ করতে পারে সরাসরি। কিন্তু আমি টাইটেলটা ধরতে পারতেছি না এখানে, কিন্তু এটাও ধরতে পারতেছে। ক্লিক টু শো ডিভিশন, যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপেন, কন্ট্রোল চাপে যদি কোনো একটা সিলেক্টরের উপরে নেন সেই সিলেক্টর এরকম দেখাবে আর কি। আপনি ক্লিক করলে আপনার সিএস কোডটা দেখাবে, ক্লিক করেন সিএস কোডটা দেখাচ্ছে। এই যে টেক্সট লাইন রাইট ইম্পর্টেন্ট নিয়ে আসছে কোডে। এটা যদি আমাদের হচ্ছে সিএস হইতো, নর্মাল সিএস হইতো, তাহলে আরো ভালো বুঝতে পারতেন আর কি। এরপর মনে করেন যে এখানে হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে ক্লিক করেন, ক্লিক না মানে কন্ট্রোল চেপে ধরে জাস্ট হলো মাউস পয়েন্টার রাখবেন, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কয়টা, 2 ডিমেনশন, মানে এটার জন্য 2টা কোড আছে সিএসএস ফাইলে। তা আমি এখন ক্লিক করতে কন্ট্রোল চেপে ধরেই আবার কন্ট্রোল চেপে ধরে একবার কি মাউস পয়েন্টার নিতে হবে, দেখতে হবে এটার শাসন দেখাচ্ছে কিনা, যদি দেখায় তাহলে কন্ট্রোল চেপে রাখা অবস্থায় ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার হচ্ছে যে এটার ইয়াতে নিয়ে আসবে, দেখেন এখানে রো এর জন্য এখানে নিয়ে আসে যে রো, হ্যাঁ রো এর কোডটা এখানে কি দেখাচ্ছে, দেখা যায়। তাহলে এটা দিয়ে আমরা কি পাচ্ছি, সিএসএস স্পিকার পাচ্ছি, সিএস সিলেক্টর স্পিকার পাচ্ছি। ওকে, এটা আরো ভালো হতো যদি আমাদেরগুলো দেখা যায় না, আমাদেরগুলো দেখাচ্ছে না। যেমন হচ্ছে যে এটা এটা আমরা আমরা লিখছিলাম, এটা দেখাচ্ছে না, আফসোস। কেন দেখাচ্ছে না এটা তো, হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে, এই যে এই যে এই যে আমাদেরটাও দেখাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখাচ্ছে। ওকে ফাইন, দেখেন এই যে একটা ট্যাব প্যান ইনার, এটা আমরা লিখছিলাম কিন্তু এটা, হ্যাঁ
ক্লিক করেন, এই যে ট্যাব পেন ইনার, এটা আরো ভালো না? তাহলে আমি এখান থেকে সরাসরি আর এখানে আমার এই ফাইলে দেওয়া লাগতেছে না, এখান থেকে আমি সরাসরি হচ্ছে বুঝতে পারতেছি যে আসলে কি এখানে কি আছে আর কি নাই। ট্যাব পেন কন্টেন্ট, দেখেন চলে আসছে। ভালো জিনিসটা আপনারা হচ্ছে যে আর এখান থেকে ওই সিলেক্ট করে এখানে খুঁজতে হবে না, এটা ইনস্টল করা থাকলে সরাসরি কি কন্ট্রোল চেপে ধরে মাউস বাটন দিবেন, এরকম আউটলাইন আসবে, তারপরে কি ক্লিক করবেন, তারপর ওই একদম সরাসরি ওই সিলেক্টরে আপনারা ডিরেক্টলি নিয়ে যাবেন। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, এটা গেলো একটা। এটার নাম হচ্ছে সিএসএস পিক। HTML CSS সাপোর্ট, এটা আরেকটা আছে। এটা HTML CSS সাপোর্ট, এখানে হচ্ছে CSS ইন্টেলিজেন্স ফর HTML। এটা হচ্ছে যে আপনার CSS যে সিলেক্টরগুলো আছে এগুলো HTML সাজেশন করবে, সাজেশন দিতে পারে আর কি। ইউ ক্যান ভিউ লিস্ট অফ আইডি ক্লাস অ্যাট্রিবিউট সাজেশন ইন কন্ট্রোল স্পেস। হ্যাঁ চলেন, এই কন্ট্রোল স্পেস দিলে সেটা ওরা আমাদের শাসন দিতে পারে। চলেন আমরা একটু দেখি কি শাসন দেয় আমাদেরকে। নর্মালি হচ্ছে যে এই আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপে প্রচুর পরিমাণ সিলেক্টর লিখে আছে না, এটার ক্ষেত্রে না হচ্ছে যে আমরা কি করি, আমরা প্রথমে হচ্ছে যে HTML আমরা লিখি, হ্যাঁ সিলেক্টর দিলেটর নামগুলো বসাই দিই, তারপরে এখানে এসে আমরা কি এই সিলেক্টর অনুযায়ী আমরা প্রপার্টি ভালো লিখতে থাকি, রাইট? কিন্তু বুটস্ট্র্যাপের ক্ষেত্রে উল্টা না জিনিসটা, তারা আগে সিলেক্টর লিখে রাখছে, আমরা ওদেরটা ইউজ করতেছি, এই তো। হ্যাঁ আমরা ক্লাস কল করে করে ওদেরগুলো করতেছি, হয় আমরা ক্লাস মনে রাখতেছি, আর না হলে ক্লাসগুলো কপি করে পুরো প্যাটার্ন সহ বা নির্দিষ্ট ক্লাস আমরা কপি করে এনে কি বসাচ্ছি। এই এখন যদি হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো এখানে সাজেশন হিসাবে দেখাইতো, আমাকে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কি সাজেশন হিসাবে দিয়ে দিত, তাহলে আরো ভালো হতো জিনিসটা, আরো বেটার। এটার জন্য হচ্ছে যে আমাদের HTML CSS সাপোর্ট নামক এই ইন্টেলিজেন্স এক্সটেনশনটা আমাদের দরকার। এটা আমি কি ইনস্টল করে দিলাম, এটা বলতেছি কন্ট্রোল স্পেস দিলে আসার কথা, কি হাবি যাবে চলেন দেখি কি করে। যে কোনো জায়গায় এখানে ধরেন না কেন, এখানে ধরলাম এটা ক্লাস অ্যাট্রিবিউট, হ্যাঁ অলরেডি হচ্ছে যে কি এখানে সাজেশন দেখানো শুরু করে দিয়েছে অলরেডি, দেখেন যা আছে আপনার CSS এর যত প্রপার্টি আছে সব অলরেডি দেখাচ্ছে। জাস্ট কি করলাম, আর সিলেক্টরের মধ্যে যে কন্ট্রোল স্পেস এটা চাপলেই আর সাজেশন দেখানো শুরু করে দিবে। আর মনে করেন আপনার মডেল দরকার, হ্যাঁ মডেলের সাথে রিলেটেড যা আছে সব দেখাচ্ছে। মডেল হেডার দেন চলে আসছে, দিলাম পুরো চলে আসছে। এখন আর আপনার কি জাস্ট যদি আপনার ব্রেনে থাকে যে হচ্ছে যে মডেল নামে কিছু একটা আছে, লিখলেই যা আছে দুনিয়ার সব চলে আসবে। এটার মনে করেন যে হচ্ছে যে আমরা এখানে অনেক কিছু লিখছিলাম না, এখানে আমাদের মতো করে কি আছে ট্যাব প্যান ইনার, এটা আমরাই লিখছিলাম, এটা দেখি এটা আসে কিনা। চলেন চলে আসছে না, একদম সাথে হচ্ছে ফাইল নেম পর্যন্ত লিখে রাখছে। তাহলে এটা আরেকটা অ্যাডভান্স পাচ্ছি না আমরা। কিন্তু ওরা যেগুলো দেখেন না কেন, দেখালে তো হলো যে আমরা কোড ঠিক পারতাম না। তাহলে দেখেন আমরা এখান থেকে ধরে সরাসরি কি CSS এর সিলেক্টরটা কোথায় আছে ওটা পাচ্ছি সরাসরি, এটা ধরতেছে না, এটা ধরতেছে আবার। তাহলে সরাসরি এখানে কি CSS এর কোড দেখা যাচ্ছে। আবার হচ্ছে যে এখানে CSS এ কোনো সিলেক্টর লেখা থাকলে এখানে কি সাজেশন হিসাবেও চলে আসতেছে, দুইটা এটাও পেয়ে যাচ্ছে আমরা, হ্যাঁ। আচ্ছা এরপরে যদি আরো যদি এমন হইতো যে এখানে কন্ট্রোল রাখলে কি হচ্ছে, এটা নিয়ে এটার মনে হয় কিছু নাই, এখানে ক্লিক করলে সে কি করতেছে আরেকটা পেজে ওপেন হয়ে CSS কোডটা দেখাচ্ছে, মানে CSS ফাইলে যে CSS এক্স্যাক্টলি কোডটা দেখাচ্ছে, হ্যাঁ। আরেকটা ইন্টেলিজেন্স আছে, সেটা দিলে এখানে কোডটা সরাসরি দেখায় এখানে, এটারও ভালো না, এখানে কোডটা দেখাবে আপনার, হ্যাঁ উইন্ডো না মানে পপ আপ একটা দেখবে, এখানে আপনারা কোড দেখাবে যে আসলে অ্যাকচুয়ালি এটার পিছনে কি আছে। অনেক সময় আমাদের এরকম হয় না যে হচ্ছে যে দেখতে হয় যে এখানে আসলে কি আছে, আপনি ইন্সপেক্ট করে দেখি না যে ওই সিলটার মধ্যে কি কি আছে, কাস্টমাইজ করার জন্য দরকার হয়, এই জন্য একটা সাপোর্ট পাওয়া যাবে। তো এটার নাম হচ্ছে যে আপনার
ক্লাস নেম, ওকে। এটা এই যে এটা একটা ইনস্টল করে নিন। হ্যাঁ, এই দেখেন এটা 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 কিভাবে কাজ করছে এখানে ওরা দেখাচ্ছে। HTML CSS লেস সব সাপোর্টেড ফাইল এগুলো সাপোর্ট করবে। ওকে, এটা আমি ইনস্টল করে নিলাম। এটা মাউসপ্যাডে নিলে এটা দেয়া দেখানোর কথা। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। কাজ করতেছে কিভাবে এটা? তো দেখি ওরা কিভাবে কাজ করাচ্ছে এটা। সিএসএ ক্লাসে লিখতেছে। হ্যাঁ, auto completion CSS for HTML class name। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা দেখেন এটা কি করতেছে। আচ্ছা আমি এগুলো আবার একটু সামারাইজ করে দিই কি করলাম এখানে। আচ্ছা আমাদের আগে ছিল হচ্ছে যে লাইভ সার্ভার, সেভ টাইপিং, আর হচ্ছে ছিল কোনটা, ডুপ্লিকেট সিলেকশন ছিল। হ্যাঁ, এখন আমি সিএসএস পিক করলাম। সিএসএস পিক দিয়ে কি হচ্ছে বলেন তো? এখানে হচ্ছে যে আমাদের যে কোনো ক্লাস, হ্যাঁ, যে আমাদের হচ্ছে যে যদি এই ফাইলের সাথে কি লিঙ্ক আপ করা থাকে HTML ফাইলের সাথে, তাহলে সেটাতে যদি আমরা কন্ট্রোল চেপে ধরে ধরি, তাহলে সেটার ক্লিক করলে আপনার যে ফাইলেরই হোক না কেন সিএসএস এর কোডটাকে ওই ফাইলে নিয়ে দেখা দিবে। এটার কাজ সিএসএস পিকের গেল। এরপর হচ্ছে কি HTML CSS সাপোর্ট। এটা কি করতেছে, সিএসএস এর যদি কোনো কি থাকে সিলেক্টর থাকে, সিএসএস এর যদি কোনো সিলেক্টর থাকে তাহলে HTML এ আসলে যদি আপনি এটা লিখেন সাজেশন করেন, মনে করেন যে এখানে আপনি লিখলে মনে করেন যে হচ্ছে যে কি অ্যালার্ট, তাহলে হলো যে ওগুলো আপনারা কি সাথে সাথে দেখাবে। গেল দাঁড়ান এক মিনিট। তো এরপর হচ্ছে যে এখানে আমি আরেকটা সেট আপ করলাম। এই সিএসএস ক্লাস নেম, হ্যাঁ, কমপ্লিশন ইন সিএসএস। এটার কাজ কি? নর্মালি হচ্ছে যে আমরা প্রথমে HTML এ কি করি লিখি, নর্মালি HTML আমরা এখানে কল করে এখানে এসে ডিক্লেয়ার করি না এখানে এসে। ওকে, ডিক্লারেশনের সময় যে প্রথমে যেটা বুঝতে পারি আমাদের নাম হয় যে কি খেয়াল রাখতে হয়, নাহলে কপি করে নিয়ে যে লিখতে হয়, এছাড়া তো উপায় নাই। কিন্তু যদি আপনার এই প্লাগইনটা যদি কি ইনস্টল করা থাকে তাহলে এটা আর কষ্ট করা লাগবে না। ওই HTML এ এসে যেভাবে কি আপনি যখন হচ্ছে একটা অক্ষর লিখলেই, সরি, একটা হচ্ছে যে আপনার কন্ট্রোল স্পেস চেপে কিছু একটা লিখলেই আপনার কি পুরো একদম সাজেশন দিয়ে দিচ্ছে, জাস্ট বেকন এগুলো সব চলে আসতেছে। সিএসএস এও একই কাজ করবে। যদি আপনার HTML এ কোনো অ্যাট্রিবিউট মানে ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে বা আইডি অ্যাট্রিবিউটের মধ্যে যদি কি থাকে কোনো ভ্যালু এভাবে দেওয়া থাকে অ্যাজ এ সিলেক্টর নেম, তখন আপনি সিএসএস এ আসবেন আর শুধু মনে করেন এখানে লিখবেন কি, মনে করেন আমরা একটা সার্ভিস আর পোর্টফোলিও দুইটা আইডি নেওয়া ছিল না, এখানে একটু লিখেন। এটা দেখাচ্ছে না, ওকে, না দেখা তাহলে আমরা ডট দিয়ে কিছু একটা দেখি। এই দেখেন অ্যাক্টিভ এগুলো চলে আসছে, দেখেন পোর্টফোলিও এরিয়া, সার্ভিস এরিয়া সব চলে আসছে। ওগুলো আসার কথা, কোনো কারণে হয়তো আসতেছে না, লোড নিচ্ছে না হয়তো, আগেরগুলো সব চলে আসছে। দেখেন তাহলে এখন মনে করেন আপনি সার্ভিস নিয়ে কিছু করবেন, সার্ভিস লিখেন, তাহলে সার্ভিস রিলেটেড আমার HTML ফাইলে যতগুলো আপনার কি সিলেক্টর লিখেছিল সবগুলো এখানে শাসন দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখন অটোমেটিক্যালি আপনি এখান থেকে কি টিক 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 করে দিবেন, আর হলো যে ওইখান থেকে কি আপনার এটা চলে আসবে। আর হচ্ছে ভুল হওয়ার সিলেক্ট নেবে, আর ভুল হওয়ার সুযোগ নেই এখানে, ঠিক আছে না? সুডো এলিমেন্ট সব চলে আসতেছে, ওয়েব কীর্তিক সব চলে আসছে। তাহলে এগুলো একটু কি লাগবে। তাহলে এই যে কয়টা হচ্ছে যে আপনি ফিল্টারের কথা প্লাগইনের কথা বললাম এগুলো লিখে দিবেন। একটা কি ক্লাস নেম, সিএসএস পিক, ডুপ্লিকেশন, HTML CSS সাপোর্ট, তারপর কি ইন্টেলিজেন্স, এটাও লাগবে, এটাও এরকম কিছু কাজ করতেছে।
ওই সাজেশন দেওয়ার মতো সেপ্টেম্বর এই কয়েকটা কি মাস্ট বি রেখে দিন এগুলো। ওকে, ভিএস কোডে কি এই অপশনগুলো এক্সট্রা দেয়া আছে নাকি না এগুলা মোটামুটি হচ্ছে যে এই ধরনের ফিচার সবগুলোর মধ্যে আছে, তবে ভিএস কোডটা আমি যা দেখলাম অনেক ফাস্ট কাজ করে। আপনার এই যে এই প্লাগইনগুলো অনেক ফাস্ট কাজ করে। আপনার ইয়াতে সাবলাইম টেক্সটে এরকম আপনার এক্সটেনশন আমি দিয়ে দিয়েছি, অত ফাস্ট কাজ করে না। HTML ফাইলে হ্যাঁ ক্লাস টেবিলটা সাজেস্ট করতেছে বুটস্ট্র্যাপের। সব সব এটা তো শুধুমাত্র বুটস্ট্র্যাপে ডাউনলোড করা থাকলে কাজ হবে। যদি আপনার না এখানে আপনার ফাইল লিংক করা থাকলে হবে, মানে সিডিএন দিয়ে হবে না। সিডিএন দিয়ে তো হচ্ছে এই যে সব দিয়ে হবে। আর মনে করেন যে আপনার সিডিএন, সিডিএন মিন্স কি অনলাইন সাপোর্ট লাগবে, আর প্লিজ আমার নেট অফ, আমার ক্যাশ মেমোরি কিছু নাই, তাহলে সেক্ষেত্রে তো এটা কাজ করবে না। আর নেট থাকলে তখন এটা কি ঠিকঠাক কাজ করবে, সিডিএন যদি আমরা ডাউনলোড করে নাও থাকে তাহলে তাহলে কাজ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কথা ঠিক আছে, শেষ। তাহলে এটা নিয়ে আর কিছু বলার নাই, এটা গেল একটা পার্ট। এরপরে বলছিলাম কি হচ্ছে অ্যানিমেটেড সিএসএস। হ্যাঁ, এখানে আরেকটা পার্ট ছিল কি ওই যে আমাদের ওই ল্যান্ডিং পেজের যে লিঙ্ক করা, নারাও বুঝতেছেন? ওকে, এরপরে আমরা একটা ফাইলে যাই, অ্যানিমেটেড সিএসএস যে কোয়েরি স্ক্রিপ্ট। এখান থেকে আপনারা প্লিজ একটু প্লাগ ইন ট্রাই করেন, এখান থেকে যে কোয়েরি স্ক্রিপ্ট থেকে। এটা যদি না ট্রাই করলে তাহলে আপনারা ইউজ করা বুঝবেন না। এখন আপনি দুনিয়ার সব কিছু তার আপনি নিজে বানাতে পারবেন না, কিছু জিনিস বানানো আছে এগুলো ইউজ করা শিখতে হবে এগুলো। হ্যাঁ, এখানে আসেন অ্যানিমেটেড সিএসএস, এটাতে যাবেন একটু কি অ্যানিমেটেড ডট স্টাইল, অ্যানিমেটেড ডট কি স্টাইল। এখানে দেখেন আপনি ক্লিক করলে হচ্ছে যে আমি এটাকে আরেকটা জিনিস দেখেন আপনাদেরকে, ইএন গ্লোবাল এডুকেশন। ওই সবাই একটা সেটটা দেখেন, খালি কথা কয়। স্যার পার্টিকেলি দিয়ে স্যার জি জি, পার্টিকেল পার্টিকেল ইফেক্ট, স্যার বলার মতো আছে না। আচ্ছা ওটা নিচ্ছি। পেজ লোডার আগে যে প্রি লোডার গুলো আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা পরে দেখতেছি না, দাঁড়ান আগে এটা দেখেন। এখানে কিছু কাজ হচ্ছে, এটা খেয়াল করেন। এক পাশ থেকে আসলো, আরেক পাশ থেকে আসতেছে, এটা কিন্তু সাইডের কিন্তু সৌন্দর্য বাড়াইছে কিন্তু দেখেন, মানে একটা অ্যানিমেশন একটা ভাব নিয়ে আসছে না। হ্যাঁ, এগুলা যদি নর্মালি আপনি করতে চান তাহলে করতে পারেন, এবার টাফ সময় লাগবে। যদি হচ্ছে কারো মানে করা প্লাগইন প্যাকেজ আপনি ইউজ করেন তাহলে ইজি ব্যাপারটা। এরকম হচ্ছে অথেন্টিক অনেক আছে, এই যে এগুলো সবই কিন্তু এরকম কোন না কোনো প্লাগইন আছে এরকম, অর্থাৎ যে কোনো কাজে সার্চ দিন এরকম কি প্লাগইন এখানে পাবেন। এই যে আপনারা হচ্ছে যে ইয়া নিয়ে ইয়া করেন, লাইট বক্স গ্যালারি, দুনিয়ার গ্যালারি এখানে বানা রাখছে, খালি নিবেন আর কি ইউজ করবেন, নিবেন আর ইউজ করবেন। দেখেন আর কিভাবে ইউজ করবেন, হাউ টু ইউজের মধ্যে কি সুন্দর করে লিখে আছে। এটা একটা গ্যালারি দেখেন, ওটা বানাইছে, অডিও ভিডিও সবই দেওয়া যাচ্ছে। যাক, আমার নেটে যাই স্পিড লোড হচ্ছে না এটা, যাই হোক। বাট এখানে এরকম আছে আর কি। এবার হচ্ছে যে এটা এটা দেখাচ্ছে হলো যে এটা ইউজ করার জন্য বলতেছে আর কি আপনাদেরকে। হ্যাঁ, কথা হচ্ছে এটা, এই যে এখানে ইফেক্টগুলো আছে আর কি, যে লোড হওয়ার সাথে সাথে দুই পাশ থেকে ধীরে ধীরে সে আসতেছে। হ্যাঁ, এটা ভাব ক্রিয়েট হচ্ছে এখানে একটা, এটা হচ্ছে যে করা যাচ্ছে যে অ্যানিমেটেড সিএসএস থেকে। ওকে, ওয়াও জেএস এবং অ্যানিমেটেড সিএসএস, ওয়াও জেএস অ্যানিমেটেড সিএসএস। হ্যাঁ, ওয়াও জেএস একটু আসেন, এই দেখেন তো এই যে লাভা লাভা আসতেছে দেখেন। ঠিক আছে, ওকে ওকে। তো এটা যদি আমরা এটা ইউজ করা খুবই সিম্পল, কিচ্ছু না, জাস্ট আপনারা কিছু কি প্রসেস শিখিয়ে রাখতে হবে। আর আপনার হচ্ছে যে এই সিলেক্টরগুলোর মধ্যে কি জাস্ট বসাইতে হবে। মনে করেন যে আপনি ন্যাপ বারটারে আপনি চাচ্ছেন কি লোড হওয়ার সাথে সাথে উপর থেকে নেমে এসে বসবে, তাহলে এখানে কিছু সিলেক্টর আপনার ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে হচ্ছে যে এটা যে ন্যাপ বার আইটেমগুলো আছে না, একটা আইটেম একদিক থেকে এসে বসবে। হ্যাঁ, তাহলে এখানে আপনার এগুলোর মধ্যে আলাদা আলাদা করে আপনার কিছু সিলেক্টর বসাইতে হবে। এই সিম্পল কাজ, কিচ্ছু না। মানে বুটস্ট্র্যাপে এটা করা আছে। বুটস্ট্র্যাপে না, বুটস্ট্র্যাপ থেকে বের হন, আলাদা আলাদা পার্ট। এটা হচ্ছে বললাম কি ওয়াও জেএস এবং হচ্ছে কি অ্যানিমেটেড সিএস, ওয়াও জেএস এবং অ্যানিমেটেড সিএস। স্যার এটা কি মানে একটা ওয়েবসাইটে স্লো করে দেয় না 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 না, এটা স্লো করবে, কিচ্ছু করবে না।
আপনার হচ্ছে যে আপনি ওয়েবসাইট স্লো হবে কখন, যদি হচ্ছে যে আপনি অনেক ভারী কন্টেন্ট ইউজ করেন। যেমন আমার এখানে একটা স্লাইডার আছে, স্লাইডারের মধ্যে আমার ভালো কোয়ালিটির ইমেজ দরকার। আমি ভালো কোয়ালিটির ইমেজ মানে এটা না যে আপনারা অনেক বড় বড় সাইজের ইমেজ দিতে হবে, কিন্তু ছোট সাইজের কিন্তু ভালো কোয়ালিটির ইমেজ হতে পারে। দেখা গেল যে আমার এখানে একটা ব্যানার আছে, যে আমি এই ইএন গ্লোবালে যে মাত্র গেলাম, ইএন গ্লোবালে আসেন, এই যে দেখেন আমার নেট স্লো, কিন্তু এটা কিন্তু লোড বেশি সময় লাগে নাই, জাস্ট চোখের পলকে চলে আসছে। এই এটার ইমেজটা কিন্তু সাইড কোয়ালিটি কিন্তু খারাপ লাগছে আপনার কাছে, না কিন্তু এটার কিন্তু সাইজ কিন্তু খুবই কম। হ্যাঁ, সবগুলো ইমেজের কিন্তু এই অবস্থা। আপনার যদি এই আর একটা ওয়েবসাইট আর ভারী হওয়ার কিন্তু কিছু নাই, এই টেক্সটে কিন্তু দুনিয়ার টেক্সট সব দিয়ে রাখলে ওয়েবসাইট ভারী হবে না। ওয়েবসাইট ভারী করার জন্য কন্টেন্ট হচ্ছে ইমেজ বা ভিডিও যেগুলো আছে, অডিও আছে, এগুলা। এটার একটা যদি আপনার ভালো এইগুলারে কম্প্রেস করতে পারেন, ভালো কম সাইজের ভালো রেজোলিউশনের ইমেজ দিতে পারে, তাহলে ওয়েবসাইট লোড হওয়ার চান্স নাই, মানে ভারী হওয়ার। এটা একটা ভাবে ম্যাচ করা পসিবল। আর একটা হচ্ছে যে আপনি গার্বেজ কোড না লিখেন। দেখা গেল যে এই একটা স্লাইডারের জন্য আমার সিম্পল অল্প কিছু কোড করলে হয়ে যাচ্ছে, কিন্তু না, আমি এটা না করে আমি 10 ফাইলে 10 রকম কোড করে রাখছি। হ্যাঁ, একই কাজের জন্য। তাহলে হচ্ছে বারবার বারবার অনেক জায়গা থেকে কল করতেছে। আবার দেখা যাচ্ছে যে এক ফাইলের মধ্যে আমি 10 বার হুদাই কল করতেছি। অনেক সময় হয়, আমরা অনেক সময় এরকম কোড করি। হ্যাঁ, তো তখন ওই সময় হচ্ছে যে আমার সাইড লোড নেবে হুদাই, হে কোন দিয়ে ক দিয়ে ঘুরবে হে। সেটা তো স্যার ইম্পোর্টেন্টটা তো এরকম কাজ করে না, না, ইম্পর্টেন্ট আপনার হচ্ছে এটা কারণ একই কোডটা কয়েক জায়গায় লেখা আছে, কিন্তু তারপরে আপনার এখানে প্রায়োরিটি দেওয়া আছে, ইম্পর্টেন্ট শুধু ওইটা পাচ্ছে। ওইটাও একটা প্রবলেম, তার গার্বেজ কোড হচ্ছে এটা, আগে একবার পড়তেছে সেম জিনিস আবার পড়তেছে, এটা একটা সমস্যা। যদিও আপনার কোড কম হলে এটাও খুব অল্প সময় চলে আসে, কিন্তু তারপরে তার কিন্তু এটার কি টাইম ডিলে হচ্ছে আর কি। এর পরে আরেকটা জিনিস কাজ করা হচ্ছে আপনার সার্ভার। হ্যাঁ, কপি করে হ্যাঁ নিয়ে আসেন, বা যেটা করার বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসেন, বা আপনি নিজে লেখেন, বা যে অন্য কারো প্লাগইন থেকে ইউজ করেন, এগুলোতে কোনো প্রবলেম নাই। প্রবলেম হয় যখনই যদি আপনি কি গার্বেজ কোড ইউজ করেন, মানে একই কাজের জন্য আপনার 7 জায়গায় 7 বার কোড লিখছেন, আবার এগুলো সবই মনে করেন যে যাই এক জায়গায় কল করছেন, তো হে ফাগল হয়ে যাবে কেমন না। আর তুলতে রাখছিলেন মানে ওই জিনিসটা স্যার কিভাবে মানে অ্যানিমেটেড ও হ্যাঁ, ওটাতে যাচ্ছি, হ্যাঁ ওটাতে যাচ্ছি, ওটাতে হ্যাঁ রেকর্ড হইতেছে না হ্যাঁ। আর ওকে, অনেকগুলো নাম এরপরে হচ্ছে যে আরেকটা লাস্ট ব্যাপার বলতে লাগছিল যে সার্ভার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সার্ভার যদি স্পিড ভালো হয় তাহলে আর কোনো ঝামেলা নেই, আর যদি নেট স্পিড খারাপ হয় তাহলে তো সেটা ভিন্ন হিসাব। নেট স্পিড হচ্ছে বা এটা পার্টিকুলার ইউজারের ব্যাপার, এটা তো গ্লোবাল কিছু না। আমার স্পিড খারাপ হলে আমার সাইট লোড নিবে, স্লো হবে, এটা কিছু করার নেই। কিন্তু সবার নেট তো আর একরকম স্পিড না, কারো ফাস্ট হবে কারো ইয়ে হবে। আর আপনার ইন্টারন্যাশনাল সাইট যদি হয়, বা আমাদের দেশের বাইরে যদি আপনার এশিয়ান রিজন ছাড়া, এশিয়ান বলতে আমাদের সাউথ এশিয়ান রিজন ছাড়া যদি অন্যদিকে যান, তাহলে মোটামুটি সব দিকে স্পিডটা ভালো। আমাদের সাউথ এশিয়ার রিজনে ঝামেলা নেট স্পিডে। ইন্ডিয়াতে মনে হয় ভালো স্পিড, সাউথ এশিয়ান বলছি, ইন্ডিয়াতে ভালো স্পিড। বাংলাদেশ, পাকিস্তান এগুলোর অবস্থা ভালো না। আমাদের ওই যে পাকিস্তানের তো মনে হয় আরো বেশি ভালো। এআইপি নিলে হ্যাঁ, স্পিডটা দাম ভালো পাওয়া যায় স্টেবল পাওয়া যায় Stable পাওয়া নোটে আর মাঝে দাও না পুরো দেখ এখন তো আপনি ওইটা তো আর জন যায় নিয়ে দিতে পারবেন না। এখন মনে করেন যে হচ্ছে যদি গ্লোবালি একটা যদি সহজলভ্য হয়, তাহলে এটা সবাই ইউজ করতে পারে। এখন যেটা গ্লোবালি সহজলভ্য হচ্ছে না, সেটা তো আমি জনে বলা পসিবল না। আর আমাদের দেশের ম্যাক্সিমাম হচ্ছে যে ইন্টারনেট ইউজার হচ্ছে মোবাইল ইউজার, কিন্তু মোবাইলের ইন্টারনেট কোয়ালিটি ভালো না, এটা সত্যি কথা। মোবাইলের ইন্টারনেটে তো ভালো রাজধানীতে বসে আছি হ্যাঁ, নেট চলে চলে না। একটা ইম্পর্টেন্ট একটা আর ব্যাপার। দেশটা কিন্তু টাওয়ারই নেই। আমার বাসাতে ঢুকলে আশিটা সময় প্রথম দাম দেবে। হ্যাঁ, এই ঢাকার ভিতরে যদি আচ্ছা, কোনটা আচ্ছা, এগুলো হচ্ছে আপনার এয়া দিয়ে করতেছে ওরা, ওই যে ভেরিয়েবল ইউজ করতেছে এখানে। ভেরিয়েবল ইউজ করলে কি হয়, আপনার মনে করেন যে হচ্ছে যে কালারের যে প্রপার্টি একটাই কিন্তু, হ্যাঁ ওইটার মধ্যে জাস্ট এগুলো ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছে। এটা ভেরিয়েবলটা প্র্যাকটিস করেন, ভেরিয়েবলটা ভালো করে প্র্যাকটিস করলে এগুলো বুঝতে পারবেন নিজেরাই কিছুদিন পরে। ওই যে ইয়ের জন্য কালারের জন্য হ্যাঁ, আচ্ছা দেখেন এখন এখানে কি বলছে দেখেন, রিভিল অ্যানিমেশন হোয়েন ইউ স্ক্রল ভেরি ইনোভেটিভ সিএসএস ফ্রেন্ড ইজিলি কাস্টমাইজ অ্যানিমেশন সেটিংস, এটা 100% না অ্যাডলাইস না যাক বাদ না, এটা ফ্রি এক কথায়। এটা হচ্ছে যে ওয়াও জেএসটা হচ্ছে অ্যানিমেটেড সিএসএস এর সাথে মিক্স করে কাজ করতেছে। ওয়াও জেএসটা কি করতেছে, এই ইয়ার সাথে মিক্স করে কাজ করতেছে। এখন কথা হচ্ছে যে এখান থেকে আমি ইফেক্ট নিব, ইফেক্ট নিয়ে ইউজ করব, শেষ।
এই এটা একটা সময় অ্যানিমেটেড সিএসএস আর ওয়াও.জেএস এর ক্লাস নেমগুলো সব মিলতো, কিন্তু এরপরে কোনো এক সময় হচ্ছে যে আপনার এটা আপডেট হয়ে গেছে, এটা আপডেট হয় নাই, অথবা এটা আপডেট হয়েছে, এটা আপডেট এরকম কিছু একটা কাহিনী ঘটছে। কাহিনী ঘটার পরে এখন হলো তো এগুলো সবগুলো ঠিকঠাক এটার সাথে কাজ করে না। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু এখানে যেগুলো আছে না এগুলো প্রচুর। দেখেন এখানেও দেখেন কত ইফেক্ট আছে এখানে। এগুলো নিয়ে জাস্ট এগুলো ইউজ করলেই এনাফ, আর কিছু লাগবে না। এটার জন্য কী কী লাগবে আমরা ওটা দেখি, হাউ টু ইউজ মিস কোথা থেকে আসে কিনা দেখি। এই যে ফ্রি, তারপরে কি বলতেছে দেখি এখানে ক্লিক করলে কিছু আসে কিনা। ইনস্টলিং ওয়াও.জেএস টেক অনলি সেকেন্ড, রিড দ্য ডকুমেন্টেশন। হ্যাঁ দেখা যাচ্ছে ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনে ক্লিক করলাম, দেখেন তো শেষ কাহিনী খতম করে এসেছেন। দেখেন কি করছে ওরা, বলতেছে যে কি একটা ফাইল অ্যাড করো, জেএস ফাইল, এটার নাম কি ওয়াও.ইন জেএস। এরপরে একটা স্ক্রিপ্ট লিখো নিউ ওয়াও ফাংশন ডট ইনিশিয়ালাইজ ফাংশন, মানে দুইটা ফাংশন এখানে কল করতেছে, আর এর আগে দিয়ে একটা কি জাভা স্ক্রিপ্টে জেএস অ্যাড করতেছে। শেষ অ্যাডটুক কাজ যা যা করতে হবে আপনারা কি লিখে দিয়ে দিছে। আর এর আগে উপরে মাথার উপরে একটা কি লাগবে, অ্যানিমেটেড সিএসএস লিঙ্ক করতে হবে। যদি আপনি অ্যানিমেটেড সিএসএস ডাউনলোড করে বা সিডিএন থেকে লিঙ্ক করেন, ওয়াও.জেএস ডাউনলোড করে অথবা কি সিডিএন থেকে লিঙ্ক করেন, এবং এই দুইটা কাজ করার পরে স্ক্রিপ্টের ভিতরে এই লাইনটা লিখে দেন, তাহলেই এরপরে যদি আপনি এভাবে যদি বলেন কোথাও লিখেন শুধু ওয়াও সাথে লিখেন যে কি বাউন্স ইন আপ। ওয়াও হচ্ছে যে ইনিশিয়ালাইজ করা, ওই যে আমরা ফন্ট আছে আমরা কেউ লিখি এফ এ ফেসবুক, হ্যাঁ প্রথমে এফ এ দিয়ে ইনিশিয়ালাইজ করি না আমরা, তার বাটনের যখন আমরা ক্লাস লিখি বুটেসের বিটিএন, এরপরে আবার কি লিখি বিটিএন ইনফো, বিটিএন সাকসেস, কিন্তু আগে দিয়ে বিটিএন লিখে ইনিশিয়ালাইজ করতেছি। একইভাবে হচ্ছে যে এগুলার এই ওয়াও.জেএস ইউজ করার সববারে আপনারা প্রথমে লিখতে হবে কি ওয়াও, আর ওয়াও পরে হচ্ছে যে আবার আপনার এটারে কি হ্যাঁ লাভ দিয়ে আনবেন, নাকি ডানে বা আসবে, না নিচ থেকে আসবে, না বাম থেকে আসবে, এটা হচ্ছে কি পরে। ক্লিয়ার সবাই? ওকে, সিম্পল জিনিস, এতটুকু লিখলেই কাজ শেষ। এরপরে মনে করেন যে হচ্ছে যে আমরা যখন অ্যানিমেশন করছিলাম, শুধু অ্যানিমেশন, আমরা চাইলে অ্যানিমেশনটা একটু স্লো করে আনতে পারছিলাম না, তারপর চাইলে হচ্ছে কি একটা অ্যানিমেশন কি বারবার করা যেতে পারতেছিলাম আমরা চাইলে, হ্যাঁ আবার চাইলে হচ্ছে লোড হওয়ার একটু পরে অ্যানিমেশনটা কি করতে পারতেছিলাম। এই কাজগুলো করবো হচ্ছে এগুলা, ডাটা ওয়াও ডিউরেশন, চেঞ্জ দ্য অ্যানিমেশন ডিউরেশন, ডাটা ওয়াও ডিলে, এটা কি কতক্ষণ পরে আসবে, ডাটা ওয়াও অফসেট, ডিস্টেন্স টু স্টার্ট দ্য অ্যানিমেশন, রিড দ্য ব্রাউজার বটম, এটা হচ্ছে যে আপনার ওই যে তার শুরু হচ্ছে এটা থেকে একটা দূরত্ব তৈরি করে দিচ্ছে। হ্যাঁ ডাটা ওয়াও ইটারেশন, নাম্বার অফ দ্য টাইমস অ্যানিমেশন রিপিটেড, কতবার সে কি করবে ডিফিট করবে। এগুলো একসাথে কীভাবে লেখে দেখেন, ওরা এক্সাম্পল দিয়ে দিচ্ছে ওয়াও স্লাইড ইন লেফট, তাহলে কি ওয়াওটা কোন দিক থেকে হবে লেফট থেকে হবে। ডাটা ওয়াও ডিউরেশন 2 সেকেন্ড ধরে হবে। ডাটা ওয়াও ডিলে, লোড হওয়ার 5 সেকেন্ড পরে এটা আসবে, ঠিক আছে। ডাটা ওয়াও অফসেট, বাট এগুলো জাস্ট কি একটা অ্যাট্রিবিউট আর কিছু না। দেখেন সিম্পল অ্যাট্রিবিউট ইউজ করা কিন্তু খুব মজার, এটা দিয়ে কোনো প্যারাও নাই, কোনো ঝামেলাও নাই, কিছু করতে হয় না। তাহলে দেখেন আর কি লাগে। আবার এরা ভিতরে আবার এত ভালো, দেখেন নিউ ওয়াও দেখছিলেন না, ওই যে ওয়াও ইনিশিয়ালি আমরা করছিলাম না, এই যে বললাম যে করতে হবে, এগুলোর মধ্যে কি কোড লিখছে ওগুলোও বলে দিছে, ভাই দেখেন আপনারা তারা সন্তুষ্ট থাকেন। বক্স ক্লাস ওয়াও এগুলো জাভাস্ক্রিপ্টের কোড আর কি, ডিটেলস ওরা লিখে দিচ্ছে ওগুলোর মধ্যে কি আছে অ্যাকচুয়ালি। অ্যানিমেটেড ক্লাস নেম, ওই যেটা এগুলো অফসেট, মোবাইল, লাইভ, হাবিজাবুদা লিখে রাখছে, এগুলো দিয়ে কল করলে কাজ করতেছে আর কি। আর এগুলো লিখে আছে হচ্ছে কোথায়, এই ফাইলের মধ্যে লিখে আছে এগুলো। ওটা ক্লিয়ার সিম্পল। আমি আবার রিপিট করে দিচ্ছি, ওয়াও.জেএস আসবেন, ওয়াও.জেএস থেকে কি ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশন থেকে ওরা যে এই দুইটা ফাইলের কথা বলছে, এই দুইটা ফাইল আপনারা কি নিয়ে নিতে হবে, যেমনি আপনি পারেন নিয়ে নেবেন। হ্যাঁ নিয়ে নেওয়ার পরে এটা একটা এই লিঙ্কের পরে এটারে কি লিখে দিতে হবে। এরপরে আপনার এইখানে যে এই স্টাইলগুলো আছে আর কি, এইগুলার কিন্তু একটা র্যাক স্টাইল, যেমন এটা ইন্সপেক্ট করেন, এটা স্টাইলটা দেখা যাবে। এটা স্টাইল হচ্ছে কি ওয়াও লাইট স্পিড ইন, লাইট স্পিড ইন দিলে এটা যেরকম করে আসে এরকম করে আসবে। হ্যাঁ এরপরে মনে করেন যে হচ্ছে যে এটা ধরেন, এগুলো এখন অনলাইন ভার্সনের কাছে পরিচিত মুখ সবগুলো। হ্যাঁ এগুলো হচ্ছে যে বাউন্স ইন ডাউন, তো এগুলো বাউন্স ইন ডাউন দিলে বাউন্স ইন ডাউনে এটা যেভাবে আসবে, লাফাই হোক, জাবাই হোক। ওটা ক্লিয়ার? ওরা দেখেন এখানে ওরা দিয়েছে যে অ্যানিমেশন ডিলে সব ওরা লিখে রাখছে, জাস্ট আপনারা খালি ইউজ করতে হবে। চল আমরা একটা ইউজ করে ফেলি নাকি। অ্যানিমেটেড সিএস এখানে ওরা দিয়ে দিছে, তাহলে ক্লিক করলেই আপনারা হচ্ছে অ্যানিমেটেড সিএসএস এর ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন নিয়ে আসছে না। ওকে, এখান থেকে আবার লিঙ্ক নিতে হবে, লিঙ্ক
চলেন লিঙ্কটা নেই, কিন্তু ঘটনা হলো যে এই লিঙ্কে কাজ করবে কিনা এটা হচ্ছে একটা বিষয়, একটা ফ্যাক্ট হচ্ছে এটা। এটা এই অ্যানিমেটেড সিরিজের এই ভার্সনটা আপডেট হয়ে গেছে এটা, কিন্তু এরা এখন পুরানো ওল্ড, বুঝছেন? এই জন্য হলো যে আপডেট হলে দুজনটা হইতে হয়, আর একজনের একলা হইলে বিপদ আছে। এখন আমি যেটা করতে পারি টেকনিক্যালি, দেখি কি করা যায়। হ্যাঁ, এগুলো সব ওপেন সোর্স। হ্যাঁ, এই যে এখানে এরা একটা সিরিয়াল লিঙ্ক দিছে, বুঝছেন? কিন্তু ওয়াজেস তো লাগবে, ওয়াজেস লাগবে না? এই ওয়াজেসের লিঙ্ক আছে। এখন এগুলা সহজে কিভাবে পাইতে পারি বলেন তো? কথা বুদ্ধি আছে কিনা বল না, একটু খুঁজে দেখেন তো, একটা বুদ্ধি থাকলে আমার দেন। সহজে কিভাবে ওয়াজেস পাইতে পারি, সহজে কিভাবে এনিমেটেড সিরিজ পাইতে পারি, আর আপনি যেখানে ঢুকছেন গিয়ে খুঁজে বলেন। এখানে খুঁজে পাওয়া যাবে। কিন্তু এর চেয়ে একটা সহজ উপায় আছে, যেটা আমরা হচ্ছে যে ওই এইখানের একটা প্লাগইন ইউজ করার সময় দেখছিলাম। কারো খেয়াল আছে? যে কুইরি স্ক্রিপ্ট থেকে একটা প্লাগইন ইউজ করছিলাম না আমরা, ওখান থেকে আমরা ওই যে রিসোর্সের লিঙ্কগুলো নিয়েছিলাম কিভাবে, খেয়াল আছে? এ দেখেন তো এখানে আপনার সবগুলো ফাংশন কাজ করতেছে না? এরা বলছে কি এইগুলো কাজ করার জন্য একটা কি লাগবে, অ্যানিমেটেড সিরিজ লাগবে, ওয়াও.জেএস লাগবে। এটা কাজ করতেছে মানে কি এই ফাইলের মধ্যে এগুলো আছে না নাকি? তাহলে হচ্ছে যে আমি অ্যানিমেটেড সিরিজ থেকে ফাইল নিলে কাজ করবে কি করবে না, সিডিএন থেকে নিলে কাজ করবে কি করবে না, এখান থেকে নিলে কাজ করবে কি করবে না, এটা রিস্ক আছে। দেখেন এটা 8 বছর আগের কাজ করে রাখছে, 9 বছর আগের কাজ করে রাখছে। হ্যাঁ, এরপর আর এরা আপডেটও করে না, কিচ্ছু করে নাই, আফসোস। স্যার কন্ট্রোল ইউ দিলে তো সব ধরনের হ্যাঁ, HTML কন্ট্রোল যেগুলো ইউ আছে, দিলে সব যে চলে কোডটা আসতেছে এখান থেকে যদি আমি কি দেখেন ওয়াও.জেএস আছে, এখানে অ্যানিমেটেড সিরিজ আছে, এটা যদি নিয়ে নেই তাহলে এটা 100% কাজ করবে। এটা মিস হওয়ার কোনো চান্সই নাই। কেন চান্স নেই? কারণ এখানে 100% কাজ করে করতেছে, রাখছে, এখানে করে রাখছে। এখানে করে রাখছে এবং এখানে কি কাজ করতেছে। তার মানে এখান থেকে রিসোর্সগুলো নিলে 100% কি করবে, ক্লিয়ার? তাহলে চল না, আমার অ্যানিমেটেড সিরিজ দরকার আছে না? এটা এই যে অ্যানিমেটেড সিরিজ দেখা যায়, ক্লিক করেন এটাতে, ডাউনলোড করে নেবেন। এটারে কন্ট্রোল এস। এবার এটা হচ্ছে যে আপনারা লোকেশন অনুযায়ী কি করবেন, সেভ করে নেবেন। সেটা যান আগে দেখেন। হ্যাঁ, এরপর আপনারা করেন, আমি সময় দেবো। এই যে অ্যানিমেটেড সিএসএস, এখানে দেখেন আমি হচ্ছে যে এটা একটা নোট অ্যাড করে দিই। এই আমরা HTML এ হচ্ছে যে বলছিলাম না আপনাদেরকে এই জায়গার মধ্যে এই যে এই যে এই যে এই যে অথরের মধ্যে চাইলে আপনারা আপনার ইমোশন রাখতে পারেন। আর সিএসএসটাও তো আপনি লিখতেছেন না, সিএসএস এর মধ্যে তো চাইলে আপনাদের ইমোশন রাখতে পারেন, কিন্তু সিএসএস ইমোশন রাখার জায়গা কোনটা? হ্যাঁ, আপনারা চাইলে এরকম করে সিএসএস এ আপনাদের ইমোশন রাখতে পারেন। দেখেন এরা এখানে কিছু ইমোশন রাখছে, এই যে দেখা যায়। ওকে, একটু এদিকে খেয়াল করেন, আসলে এদিকে খেয়াল করেন, মোবাইল রাখেন। এই যে এভাবে করে হচ্ছে যে আপনারা এই ইয়ার মধ্যে এই কমেন্টের মধ্যে আপনার ইমোশনগুলো এভাবে লিখে রাখতে পারেন। এটা প্রফেশনালরা এটা করে, ইভেন জেএস এর মধ্যে এটা করে। তাহলে হচ্ছে ফাইলটার আসলে ওনারকে এটা বোঝা যায়। কেউ একজন মনে করেন যে অনেকে আছে হচ্ছে আরেকজন সাইড কপি করে ধুম করে মেরে দেয়, কিন্তু ম্যাক্সিমাম লোক যদি হচ্ছে যারা এরকম ধুমধাম কপি করে এর সাথে HTML ফাইল কিছু চেঞ্জ করে, কিন্তু এটার সাথে আরো 10টা যদি রিসোর্স অ্যাড করা থাকে, 10টা রিসোর্স যায় কিন্তু সে চেঞ্জ করে না, তো স্যাম হাও সে কিন্তু ধরা। ওই যে নর্মালি হচ্ছে আমরা ওই যে মুভি টুভি দেখতে বলেন, দেখার সময় শুনি অনেক সময় যে অপরাধী কোন না কোনো একটা সিন রেখে যাবে, ক্লু রেখে যাবে। ওকে, তো আপনার উপস্থিতি, আপনার অস্তিত্ব সব জায়গায় রেখে যাইতে হবে। সেটা জেএস হোক, সেটা কি আপনার সিএসএস হোক, HTML হোক, এবং একটা সিঙ্গেল ইমেজ হোক, ইমেজের মধ্যে পর্যন্ত হচ্ছে ওনার নাম বসানো যায়, কিন্তু সেটা কেউ দেখবে না। এবার কীভাবে করা যায় আপনারা গুগল করতে পারেন, টাইটেল তো এডিট করে ফেলতে পারবেন, এটার ভিতরে প্রপার্টিতে চেঞ্জ করা যায় এগুলো। হ্যাঁ, যাই হোক, এরপরে হচ্ছে যে এরপরে দেখেন এই যে দেখেন নিচে আসেন হয়েছে, দেখেন এই যে ওয়াও.জেএস দেখা যায়, দেখতে পারেন ওয়াও.জেএস একদম নিচে। জেএসটা কোথায় থাকে নর্মালি? শেষে থাকে না? এদের জেএস কিন্তু নিচে রাখছে, একটু খেয়াল করেন। এই যে দেখা যায় ওয়াও.জেএস নিচে কি আছে, ও যে কোডটার অবশ্যই সাথে ইনিশিয়ালাইজ করতে হবে, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করে হচ্ছে যে আবার দেখেন তো এটা জেএস ফাইল চলে আসছে না? দেখেন জেএস ফাইলের উপরে ওরা কি করছে দেখেন, এই যে নোট করে রাখছে, এই দেখা যায় এরকম নোট আপনারাও করবেন। এবার এটাও আবার কি লোকেশন অনুযায়ী সেভ করে রাখতে হবে। হ্যাঁ,
তাহলে আবার দেখেন তো আমার কি ওয়াও জেএস এবং হচ্ছে যে কি অ্যানিমেটেড সিএসএস চলে আসছে না, সিম্পল জিনিস। আর যেগুলো আসছে এগুলো 100% কাজ করবে, কোথাও ভুল নাই। তাহলে আবার এগুলো কি করতে লিঙ্ক করতে হবে না, চলো আমরা লিঙ্ক করি। শেষ, অ্যাসেট সিএসএস শেষ, কমপ্লিট। এরপরে একদম দুনিয়ার বাইরে যাইয়া, হ্যাঁ আপনারা এখানে করেন অ্যাসেটস জেএস ওয়াও জেএস। এবার হচ্ছে আবার ডকুমেন্টেশনে চলে যায়। হ্যাঁ, ওরা বলছে কি ওয়াও জেএস এর পরে কি লাগবে, একটা ইনিশিয়ালাইজ কোড লাগবে। হ্যাঁ, এটা জাস্ট একটু সুন্দর করে আরাম করে বসাই দিন এটা। আর জেএসটা হচ্ছে যে সিএসএস এর ফাংশনালিটির মতো করে কাজ করে। সিএসএস আমরা তিনভাবে ইউজ করতে পারছি না, ইন্টারনাল, ইনলাইন এবং হচ্ছে এক্সটার্নাল। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আরেকটা ফাইলে কোড আছে, এটা এক্সটার্নাল। আরেকটা ফাইলে কি কোড আছে, এটা হচ্ছে কি ইন্টারনাল। এই আমার HTML ফাইলের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ শুরু করে ভিতরে আমরা কি ফাংশন লিখতেছি, কোড লিখতেছি। ইনলাইন ইন্টারনাল সিএসএস এভাবে করে না, স্টাইল ট্যাগের মধ্যে করে, একই প্রসেস। হ্যাঁ, একটু কাজ করলেই এখন হচ্ছে যে আপনার ওয়াও নিয়ে কাজ করার জন্য আপনি রেডি, সব ওয়াও হয়ে যাবে, সব ওয়াও। ওকে, আসেন এই হেডার ধরেন, ন্যাপবার ধরেন, আর বলতেছি কি তুমি দাও হচ্ছে যে কি ওয়াও, মনে করেন যে আপনি ওয়াও দিলাম, এই ন্যাপবার মধ্যে ওয়াও দিয়ে চলেন। ন্যাপবার ভিতরে কন্টেনার আছে, কন্টেনারে ওয়াও দিতে পারেন, যেখানে মন সেখানে ওয়াও দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার ওয়াও। মনে করেন যে আমি কন্টেনারের মধ্যে দিলাম কি ওয়াও, কিন্তু খালি ওয়াও দিলে কিচ্ছু হবে না। ওকে, এবার হচ্ছে ওয়াও সাথে দিলাম বাউন্স ইনাফ, চলেন দিয়ে দেখি। এ দিলাম ওয়াও বাউন্স ইনাফ, লাফায় লাফায়, সুন্দর জিনিসটা। যদি স্লো ভাবে যদি চেষ্টা করি স্যার, সেটা তো বলে দিছি আগে কি করতে হবে। হ্যাঁ, এবার দেখেন এটা আমি কি ফুল এরিয়ারও করলাম না, এটা এরা এত ভালো, আপনি যার দিবেন তার মধ্যে কাজ করবে। দেখেন এখানে এসে আমি যদি বলি কি ওয়াও, এটা কার বললাম, শুধু ব্র্যান্ডে বললাম। হ্যাঁ, খালি সে লাভাচ্ছে। ওকে, এরপরে আসে আর মনে করেন যে বললেন যে কি আমি এই ন্যাবের আইটেমগুলোর ইন্ডিভিজুয়ালি লাফালাফি করাবো এগুলো। হ্যাঁ, 5টারে 10টারও 10 রকম দেন, মাত্র নষ্ট অবস্থা হয়ে যাবে পুরো। ঠিক আছে, এবার এখানে আসেন, এখানে এসে আপনার এই ক্যারাসিলিনারের মধ্যে এটা দিয়ে দেন। স্লাইড হবে সাথে সাথে এটারও কি একটা ইফেক্ট হবে নাকি, বাউন্স করতেছে। হ্যাঁ, আর মনে করেন যে আমরা কি আজীবন কি একটা ইফেক্টের মধ্যে থাকবো, ইফেক্ট চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ, আর ইফেক্ট চেঞ্জ করার জন্য ওই যে বললাম এটা আপডেট হয়ে গেছে, এটা নাহলে এখান থেকে অনেকগুলা পাইতাম। এখান থেকে আফসোস, এগুলো সবগুলা কি আমরা একটু লেট না, অনেক বেশি লেট করে ফেলছি আমরা। আর যদি 8-9 বছর আগে কোড করতে পারতাম তাহলে হচ্ছে যে এটা পারা যেত আর কি। কিন্তু এখানে মেবি একটা কাজ মনে হয় করা যাইতে পারে, এই লিঙ্কে কোড আছে কিনা দেখি। এটা এটা অনেক বছর আগের কোড, এটা হ্যাঁ অনেক বছর আগের লিঙ্ক, এটা দেখি এখানে কিছু আছে কিনা। না, এখানে কিছু নাই, সব এখানে মুভ করে দিয়েছে। আচ্ছা, এই যে দেখেন দেখেন এটা নিয়ে আসি। হ্যাঁ, বিরি ইয়েস, এটা নিয়ে আসি, ইন্সপেক্ট করেন। এটা বলতেছি কি এটা লাইট স্পিড ইন, নাম কি এটার ইন। চলেন তাহলে এটা হচ্ছে কি কোথাও আমরা বসাই, কোথাও একটা ওয়াও বানাই। দাঁড়ান দাঁড়ান, এই যে এই যে এই যে এই এখানে 4টা আইটেম আছে না, আইটেমগুলোরে আমরা 4 থেকে নিয়ে আসবো। চলেন এই, হ্যাঁ তাহলে সবগুলার আগে ওয়া বানাই, ওয়াও, এরপর হচ্ছে কি জাস্ট লাইট স্পিড ইন। দেখা যায় সুন্দর জিনিসটা,
স্মুথ। এরপরে মনে করেন যে হচ্ছে যে আমার হচ্ছে 4টার মধ্যে 4 রকমের স্টাইল দিব, সেটাও পসিবল। ইন্সপেক্ট করেন, এটার নাম কি অ্যানিমেটেড, শুধু কি অ্যানিমেটেড, ওকে ফাইন, এটা অ্যানিমেটেড দিলাম। এরপর এটা ধরেন খুঁজে দিতে হবে স্যার। আপাতত খুঁজতে হবে, আর খুঁজতে না চাইলে নিজের একটা বানায় ফেলতে হবে। কারণ কি দেখেন ওদের আপডেট হয়ে গেছে, এখন মনে করেন আমার কাছে লাইব্রেরি নেই, তাহলে আমরা যদি একটা লাইব্রেরি বানিয়ে গোছা রাখতে পারি তাহলে পরবর্তীতে কিন্তু আর খুঁজতে হবে না, জাস্ট হলো এখান থেকে জাস্ট কি কপি করে ওখানে নিয়ে ইউজ করে দিবেন। হ্যাঁ, আমার হচ্ছে কিছু কাজ করা আছে, আমি জাস্ট ওখান থেকে নিয়ে নিয়ে দিয়ে দিই, মানে এখান থেকে সবসময় ইন্সপেক্ট করে নেওয়া যাতে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। দেখো তো এটা দিয়ে দিছি না, এটা শেষ। এবার এটা যদি আমরা একটু রিফ্রেশ করি, একটা এক স্টাইল আসতেছে। ওকে ওয়েট, সে বললো তো আমি কয়েকবার দেখাইতে পারি, এটা সমস্যা না। হচ্ছে যে আমি একটু আরেকটা নিয়ে আসি, দাঁড়ান। এরপরে এটা একটু দেখেন, সিম্পল। এবার হচ্ছে যে এই সাইড বের কথা প্রথম কোশ্চেন ছিল হচ্ছে যে এটা আমরা স্লো করব, এটার আনসার প্রথমে দিয়ে রাখছিলাম এই যে দেখেন ডাটা ডিউরেশন 2s 3s 4s 5s, সেকেন্ড। হ্যাঁ এটা হলো সেকেন্ড। তো এখানে এসে আপনি দিয়ে দেন সবগুলোর মধ্যে যে চান সবগুলোর মধ্যে দিয়ে দেন, তাহলে এটা কতক্ষণ ধরে আসবে? 2 সেকেন্ড ধরে হবে, আস্তে আস্তে হ্যাঁ 2 সেকেন্ড ধরে হবে। এই এবার দেখেন, এখন হুম স্যার এইগুলো যাবে না, ওই কাউন্টারটা যেরকম করছি আমরা, যখন স্ক্রিনে আসতেছে তখন কাউন্টার শুরু হয়ে যাচ্ছে। এটাও স্ক্রিনে আসলে তখনই হচ্ছে, আগে হচ্ছে না। আগে তার উপর থেকে একটু আসবে স্যার। এটা দেখা যাচ্ছে তো, ওই যে নিচে একটু দেখা যাচ্ছে, এটা অলরেডি লোডেড। দাঁড়ান, আচ্ছা এখন হচ্ছে যে আসমে বলতেছে যে এটা আবার ওই দিকে গেলে তারপর হবে, এটা অলরেডি কিন্তু ওটা হচ্ছে। আমি ভিজিবল এরিয়া ভিজিবল গুলো তারপর হচ্ছে, এর আগে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমি পোর্টফোলিওর মধ্যে একটা অ্যাপ্লাই করি, খেয়াল করেন। এই ওয়াটারে কপি করলাম, হ্যাঁ, অথবা রোল ইন রে দিলাম, হ্যাঁ রোল ইন। এই যে পোর্টফোলিও টাইটেল আছে না, পোর্টফোলিও টাইটেল দেখা যায়, দেখা যায়। আচ্ছা এটার মধ্যে দিলাম, হ্যাঁ কারে কারে কপি করে নিয়েছে কি জানেন? বেশি একটা ইয়ে বেশি একটা খারাপ খারাপ, হ্যাঁ এবার ঠিক আছে, ফটো সাথে বসে দিয়েছি। গড়াতে বুঝছেন এটা? এটা দিছি ওয়াও রোল ইন, আর এখানে দিচ্ছি কি ডাটা ডিউরেশন 2s। ওকে ফাইন, শেষ। হ্যাঁ লোড দিলাম, এটা কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি পরের সেকশনে যাচ্ছি। ওকে, এখন আবার কটা হচ্ছে দেখেন, এই ইউজার যখন হচ্ছে যে খেয়াল করেন, ইউজার যখন হচ্ছে যে এখানে আসতে আসতে কিন্তু এটা হয়ে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে একটু সময় লাগে না? ধরেন 1 সেকেন্ড, তাহলে আমি যদি এখানে বলে দিই ডিলে 1 সেকেন্ড, তাহলে আরো ভালো না? কি বুঝেন? হ্যাঁ, আসার পরে অ্যাকচুয়াল তো গাড়ি ব্রেক করতে তো সময় লাগে, ওই সময়ের মধ্যে 1 সেকেন্ড হয়ে যাবে। মনে করেন যে মানুষ তো এমনি করে এমনি দুম দুম করে ভিজিট করে না, সে তো কি ধীরে সুস্থে নামে। আর আসেন, ওকে একদম প্রপার জিনিস দেখতে পাইলো আর কিছু। ওকে, এবার যদি মনে করেন যে তারা অন্তদলের মতো কিছু দেখাবেন, তাহলে আবার এটা দিয়ে দেন। এগুলো সবই কিন্তু একটা অ্যাট্রিবিউট। ওকে, এগুলো হতে থাকবে 10 বার পর্যন্ত হবে না, ঠিক আছে? তার মানে স্যার যারা এখন বর্তমানে ডেভেলপার যারা এই ধরনের ডিজাইন গুলো করবে, যারা যত এক্সপার্ট তারা কি এইভাবে কি মোটামুটি কপি করে যারা যত বেশি এক্সপার্ট তারা তত বেশি কপি করে। এটা কারণ হচ্ছে কি দেখেন, মনে করেন যে আমার কাছে বিশাল প্রজেক্ট আছে, আমি বিশাল প্রজেক্টের কোড কেউ একদম জিরো থেকে মানে 100তে 100 কোড করে না, তার প্রচুর টাইম লাগবে। দরকার কি এটা রিসোর্স আছে, রিসোর্স আছে। হ্যাঁ, আপনার কাছে যদি রিসোর্স থাকে, রিসোর্স থাকা সত্ত্বেও যদি আপনি 100% কোড নতুন করে লিখেন, তাহলে হচ্ছে আপনি বোকামি করতেছেন এখানে, তাহলে আপনি মার্কেটিং পেছায় যাবেন, আপনি এক্সপার্ট না, তখন এটা বুঝে যাবেন। ইয়াটা দেয়া যাবে না। হ্যাঁ, সময় ম্যানেজ করা অনেকভাবে দেয়, সে অন্যরা, কিন্তু আপনারা হচ্ছে যে রাইট ওয়েতে যাইতে হবে। দেখেন আপনার উদ্দেশ্য হচ্ছে যে টাইম কনজিউম করা, আপনার উদ্দেশ্য হচ্ছে যে কি কোয়ালিটি মেনটেন করা।
আপনি কোড কপি করতেছে মানে এতে কোয়ালিটি আপনার কি যা তা হবে এটা না, কোয়ালিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? আপনি কোড বুঝেন দেখে তো কোড কপি করতে পারতেছেন। এই যে এখন আমি স্লাইডার বানানোর সময় দুম করে কোড কপি করে নিয়ে আসছি, এগুলো আমি সব কোড কপি করে উঠছি এখান থেকে বুটস্ট্র্যাপ থেকে। আমি কোড বুঝতে থেকে তো আমি কোড কপি করছি, এবার আমি কোড কপি করার পরে তো কোয়ালিটি নষ্ট হয় না, কোয়ালিটি খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রেখে যদি আপনি ম্যানেজ করতে পারেন ইটস ওকে। কিন্তু আপনি কপি করতে যেতে যদি আপনি মনে করেন যে ডাল খিচুড়ি মিশিয়ে ইয়ে বানায় ফেলেন, জগ খিচুড়ি বানায় ফেলেন, তাহলে তো হবে না। বুঝা করতে হবে হ্যাঁ, তাহলে ওয়াও জেএস নিয়ে আর কারো কোনো কোয়েরি আছে? না স্যার। সিম্পল কি করতে হবে, একদম হচ্ছে একটা জাস্ট কি আপনার অ্যানিমেটেড সিএস লাগবে, একটা ওয়াও জেএস লাগবে, আর এরপরে ওয়াও ইনিশিয়ালাইজ করতে হবে, এরপরে ওয়াও ওয়াও বলবেন, আর হচ্ছে যে এটা কি ঘটনা ঘটাই ফেলবেন, ইনিশিয়ালাইজ বলতে যে ফাংশনটাকে কল করতে হবে। কল করতে হবে। রাইট রাইট রাইট। জি জি, স্যার ও বলছে হ্যালো বলে কল করবে। ও বললে ওইটা হইতে পারে। ফাংশনের নাম দিতে হবে। ঠিক আছে। ওকে ওকে, আমাদের কাজ করার সময় সাইড বারটা লাগে, রাইট? আবার এগুলা কাজ করার সময় যদি এরিয়াটা ছোট হয়ে যায়, সাইড বার ওপেন থাকলে সাইড বার অফও করতে হয় না। ওকে, এখন অফ করাতে ক্লিক ক্লিক করা লাগে, ক্লিক করা ছাড়া অন অফ করাতে কি হবে? কন্ট্রোল ডি স্যার হ্যাঁ রাইট, কন্ট্রোল বি চাপলে সাইড বার কি অফ হবে, কন্ট্রোল বি চাপলে সাইড বার ইনেবল হবে। কন্ট্রোল বি। কন্ট্রোল বি, ওই যে বাংলাদেশের বি। সাইড কি আপ হবে স্যার কন্ট্রোল বি সাবেন তার বুঝবেন। আচ্ছা, এরপরে আবার আসলে হচ্ছে যে আমাদের সার্ভার নিয়ে কথাবার্তা। হ্যাঁ, যদি হচ্ছে যে আপনি একজন প্রফেশনাল ডেভেলপার হন, মনে করেন যে আপনি একটা প্রফেশনাল ডেভেলপার হয়ে গেছেন, আপনি একটা কি করলেন, ওয়েবসাইট আপনি করলেন, 59D59টা কই গেল আমাদের? হ্যাঁ, ওইটাই বলতেছি, আসেন। ধরেন যে আপনি একটা কিনলেন, মানে আপনার একটা প্রজেক্ট করলেন, প্রজেক্টটা হচ্ছে কোনটা, এটা। হ্যাঁ, এবার একটু সহজ ভাষা আমরা আগে বুঝি, এখানে কি সিনারিও ঘটতেছে এটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের কাছে একটা ফোল্ডার আছে, রাইট? এটা হচ্ছে আমাদের স্টোরেজ না, এটা? আচ্ছা, এই স্টোরেজের মধ্যে কি আছে আমাদের? আমাদের হচ্ছে যে প্রজেক্ট আছে স্টোরেজের মধ্যে আমাদের, রাইট? স্টোরেজ থেকে সরাসরি কি আমরা এগুলো দেখতে পারি? মানে কোনো উপায় আছে কিন্তু সরাসরি দেখার? এটা হচ্ছে ওপেন করতে হয়, দেখতে হলে কি ওয়েব ব্রাউজারে ওপেন করতে হয়। মানে ওয়েব ব্রাউজারে কি সরাসরি আমি যে ইন্ডেক্স, এটা কি সরাসরি ওপেন হয় নাকি একটা ইউআরএল দিয়ে ওপেন হয়? ইউআরএল দিয়ে ওপেন হয়। তাহলে কি সিকিউরিটির এই বিষয়টা রিলেটেড দেখেন তো আপনার স্টোরেজ, আমি একটু লিখি, চলেন। এগুলোর কি একটু স্টোরেজ, এটা স্টোরেজ লাগতেছে, এরপরে কি লাগে? ব্রাউজার লাগে, আর ওয়েব ব্রাউজার এটা কিসের মাধ্যমে ওপেন হচ্ছে? ইউআরএল মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের হিসাব নিকাশ? লোকাল হোস্টের হিসাব নিকাশ। এটা আমরা যে সিস্টেমে কাজ করছি এটা বলা হচ্ছে লোকাল হোস্ট আর কি, এটা। হ্যাঁ, লোকালি হোস্ট করা। এটা লোকাল হোস্টে আমার একটা স্টোরেজ লাগতেছে, এই স্টোরেজের মধ্যে আমার প্রজেক্ট থাকতেছে। প্রজেক্টটা যদি সেটা হোক পিএইচপি হলে হতো, পাইথন হলে হতো, যেটাই হোক না কেন, আপনার এটা কিন্তু দেখতে হলে যদি ওয়েব বেস কাজ হয়, দেখতে হলে এটা কিসের মাধ্যমে দেখতে হবে? ওয়েব ব্রাউজার দিয়ে দেখতে হবে। ওকে, আর ওয়েব ব্রাউজার সরাসরি ওপেন হয় না, এটা একটা ইউআরএল থ্রুতে ওপেন হয়। এবার দেখেন তো, আমি যদি হচ্ছে যে google.com-এ যাই, এটা কিসের মাধ্যমে ওপেন হয়েছে? এটা ইউআরএল মাধ্যমে। কোথায় ওপেন হয়েছে? তাহলে এটাও কিন্তু কোথাও না কোথাও একটা স্টোর করা আছে না? হ্যাঁ, অনলাইনে যে স্টোরেজটা করা থাকতেছে ওটার বলা হচ্ছে হোস্টিং। অনলাইনে যে স্টোরেজটা আছে সেটা বলা হচ্ছে কি? হোস্টিং বা সার্ভার। হোস্টিং বা সার্ভার। তাহলে হোস্টিং আমরা বুঝে গেলাম, সহজ জিনিস। অনলাইন
হোস্টিং, অনলাইন সার্ভার সিস্টেমটা হচ্ছে কি হোস্টিং, অনলাইন সার্ভার সিস্টেমটা হচ্ছে কি হোস্টিং। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমার একটা স্টোরেজ লাগবে, সেটা যদি অনলাইনের হয় তাহলে আমরা বলতেছি কি হোস্টিং বলছি তাকে। ওকে, আর মনে করেন যে আপনার এই এই সার্ভার বা হচ্ছে যে আপনার লোকাল সার্ভার হোক বা আপনার হোস্টিং, এটা আপনার কাছে আছে। ওকে, আবার আপনার একটা এরকম একটা অ্যাড্রেস দরকার আছে না? আপনার এই স্টোরেজ থাকলেই আপনি কিন্তু সরাসরি অনলাইন দেখতে পারবেন না, আপনার একটা কি লাগবে, অ্যাড্রেস লাগবে, একটা ইউআরএল লাগবে। সেই ইউআরএলটারে বলা হয় ডোমেন নেম। কি বলা হয়? ডোমেন নেম। তাহলে আমরা লোকালের সাথে যদি হচ্ছে যে আপনার এটার একটু যদি আমরা কম্পেয়ার করি, কিসের কম্পেয়ার করবো, অনলাইনের একটু কম্পেয়ার করি, লোকালের সাথে অনলাইন। ওকে, তাহলে হচ্ছে স্টোরেজটা হচ্ছে যে এখানে স্টোরেজ, কিন্তু এটা হচ্ছে লোকাল স্টোরেজ, এটা হচ্ছে যে হোস্টিং স্টোরেজ। হোস্টিং বা সার্ভার। হ্যাঁ, ওকে, লোকালের ক্ষেত্রে স্টোরেজ যেটা, অনলাইনের ক্ষেত্রে সেটাই কি হোস্টিং বা সার্ভার। এটার মধ্যে একটা স্টোরেজ আছে অ্যাকচুয়ালি আসলে। ওকে, দেন হোস্টিং এর মধ্যে যদি আমার হোস্টিংটা যদি আমার কি দেয়, আমাদের একটা হোস্টিংটা আমাদের কি দেয় বা সার্ভারটা আমাদের কি দেয়, স্টোরেজ দেয়। ঠিক আছে, এই স্টোরেজের মধ্যে যদি মনে করেন যে আমি একটা কি রাখলাম, প্রজেক্ট রাখলাম, সেই প্রজেক্টটারও একই কথা, সে রান করবে কোথায়, কোনো একটা ওয়েব ব্রাউজারে। ওকে, সেম টু সেম, এটা কোনো একটা ওয়েব ব্রাউজারে, কিসের থ্রুতে, কোনো একটা ইউআরএল থ্রুতে। ঠিক আছে, এখন দেখেন লোকালের হচ্ছে যে ইউআরএলটা কমন। দেখেন লোকালটা ইউআরএলটা কি এই প্রজেক্টের জন্য কমন, ইভেন হচ্ছে এই ইউআরএল ধরলো হচ্ছে সব প্রজেক্টের জন্য কমন। যে প্রজেক্টটা আমার লোকালে রান থাকবে সেটাই এখানে দেখাবে, যে প্রজেক্টটা লোকালে রান থাকবে সেটাই দেখাবে। এবারটা দেখেন তো, এই ইউআরএল দিয়ে আমি চাইলে কি ডে 50 এর কোডের এই অবস্থায় এখন আমার এখন এটা রান করা আছে, শুধুমাত্র অনলি কি এই প্রজেক্টটা রান করা আছে, আমি এখন কি ডে 58, 57 বা ডে 1 ঢুকতে পারবো এই মাধ্যমে? ওই তো নাই, আমাকে কি করতে হবে, এটা অফ করতে হবে, এটা অফ করে এখানে কি ডে 1, 2, 3, 4 কোনো একটা রান করতে হবে, তারপরে সেটাকে লাইভে যেতে হবে। এবার দেখেন তো, দুনিয়ার সব ওয়েবসাইট যদি এরকম একটা ইউআরএল দিয়ে যদি হইতো, তাহলে কি এটা পসিবল কাজ করা আসলে? আবার মনে হয় গুগল কিছু অফ করবো, তার ফেসবুক খুলবো, ফেসবুক অফ করবো, তার নাসা খুলবো, নাসা অফ করলে মাইক্রোসফট খুলবো, পাগল পাগল অবস্থা। এই জন্য কি করতেছে, সবার আলাদা আলাদা একটা ইউআরএল দিয়ে দিচ্ছে, সবার জন্য আলাদা আলাদা কি ইউআরএল, সবার জন্য আলাদা আলাদা ইউআরএল। এই অনলাইনের ইউআরএল গুলো হচ্ছে ডোমেন নেম। কি ডোমেন নেম? ওকে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এগুলো ফ্রি না, এগুলো সবই প্রিমিয়াম, সবই পেড। ডোমেন নেম অলওয়েজ কি পেড হবে অলওয়েজ। আচ্ছা, এই ডোমেন নেম থাকলেই আপনি এরকম হিট করলে আপনার ওয়েবসাইট চলে আসবে না। আপনার ডোমেন নেমের সাথে সাথে একটা অবশ্যই একটা হোস্টিং সার্ভার কিনে নিতে হবে, আর হোস্টিং সার্ভার কিনে নিলে আপনি একটা কি পাবেন, স্টোরেজ পাবেন। ঠিক আছে, এবার এই হোস্টিং সার্ভার পাইলে, স্টোরেজ পাইলে আপনি এইভাবে কি আপনার ফাইল তুলতে পারবেন। এবার হচ্ছে যে কথা হচ্ছে যেটা দুঃখের বিষয় আরো, আপনার একটা ডোমেন নেম আছে, আপনার একটা কি হোস্টিং সার্ভারের মধ্যে আপনার স্টোরেজ আছে, সেটার মধ্যে আপনি ফাইলও রাখলেন, তারপরও ডোমেন নেমে হিট করলে আপনার এটা আসবে না। এটা কারণ হচ্ছে দেখেন, দুনিয়ার হোস্টিং সার্ভারে কি অভাব আছে, ডোমেনের অভাব আছে? নাই। তাহলে মনে করেন যে google.com লিখলে গুগলের সাইডে কেন আসে? গুগলটাও এরকম কোন একটা সার্ভার আছে, ওদের সার্ভারের মধ্যে এদের এরকম কি স্টোরেজ ফাইল স্টোর করা আছে, তাহলে google.com লিখলে ওদের স্টোর করা ফাইলগুলোই কেন আসে? facebook.com লিখলে ওদের স্টোর করা ফাইলগুলোই কেন আসে? এটা কারণ কি মনে হয়? এটা কারণ হচ্ছে যে এটার সাথে এটার একটা কি লিঙ্ক আপ আছে, এই ডোমেন নেমের সাথে এই হোস্টিং সার্ভারের বা স্টোরেজের একটা কি আছে, লিঙ্ক আপ আছে। এখন দেখেন তো, এই যে এই লিঙ্কের সাথে এইটাই কেন আসলো? কারণ হচ্ছে কি, এটা এই আমার এই বিএস কোডের যে অনলাইন সার্ভার বা হচ্ছে লোকাল হোস্টের যে সার্ভার আছে, ওই সার্ভারের সাথে এটা কি রিলেটেড হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা লাইভ করলে এটা যেটা ওপেন থাকে সেটাই আসে। একইভাবে এখানে হচ্ছে এটা কি কানেক্টেড থাকে বিদায় আমরা ওই ডোমেন নেমের সাথে যে সার্ভার কানেক্ট থাকে সেই সার্ভারের কি ফাইলগুলাই আসে। ওকে, এটা একটু সহজভাবে বোঝাচ্ছি। মনে করেন যে হচ্ছে যে এটা একটা সার্ভার, কোড হচ্ছে কি একটা সার্ভার, এই সার্ভারের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে না, এগুলা সবগুলো ফোল্ডারে একটা হোস্টিং, এগুলো সবগুলো ফোল্ডারে একটা হোস্টিং অ্যাকাউন্ট, এগুলো সবগুলো ফোল্ডারে একটা হোস্টিং সার্ভার। আচ্ছা, নর্মালি সার্ভার কি বলেন তো? সার্ভার হচ্ছে একটা পিসি, একটা পিসি, সহজ ভাষা একটা পিসি, যেটা অনেক হাই কনফিগারেশনের একটা পিসি। এটার মধ্যে হচ্ছে অলওয়েজ ইন্টারনেট কানেকশন আছে, এটা অলওয়েজ অন আছে, আর কিছু না। এখন আমাদের পিসি কিন্তু অলওয়েজ অন রাখাও পসিবল না, অলওয়েজ ইন্টারনেট কানেকশন রাখাও পসিবল না। আপনি এক সপ্তাহ অলওয়েজ টানা চাললে জ্বলে যাবে এটা।
ঠিক আছে? সার্ভারটা তো ডেফিনেটলি যেমন একটা মানে ইয়ার জন্য, যেমন আমাদের যে বাংলাদেশ বা ইন্ডিয়া সব দেশের জন্য একটা সার্ভার আছে। এরকম আছে? একটা সার্ভার না, এটা হচ্ছে সার্ভার লোকেশন অনেক জায়গায় হতে পারে। সবগুলো দেশকে একটা মানে যে কোনো একটা দেশ কন্ট্রোল করে এরকম না 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 না, সার্ভারগুলো আলাদা আলাদা। এখন যদি আপনি নিজে যদি সার্ভার প্রোভাইড করতে পারেন, তাহলে ওইটা দিয়ে আপনি নিজে হোস্ট চালাতে পারবেন, ওটা মানে সমস্যা নেই। ফেসবুকের সার্ভারটা সাউথ এশিয়ার জনের জন্য সিঙ্গাপুর সিঙ্গাপুর রাখছে, এরকম। ওরা কি ওটা আলাদা আলাদা করছে। No. এখন আপনি যে কোনো জায়গায় সার্ভার থেকে আপনি চালাতে পারেন, এটা কোনো ব্যাপার না স্যার। কারণ হচ্ছে যে দেখেন, সার্ভারটা অলওয়েজ ইন্টারনেটের সাথে কানেক্ট আছে। এখন মনে করেন যে আমার ফোন যদি ইন্টারনেট থাকে, আমি বাংলাদেশে গেলেও আপনি আমার পাবেন, আমি হচ্ছে ইন্ডিয়া গেলেও পাবেন, আমি জার্মানিতে গেলেও পাবেন, আমেরিকা গেলেও পাবেন। আমি অলওয়েজ ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকি, আদারওয়াইজ আপনি পাবেন না। ওই পিসিগুলো অলওয়েজ ইন্টারনেটের সাথে কানেক্ট আছে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাচ্ছে। তাহলে ওই সার্ভারটা কোথায় আছে এটা ইম্পর্টেন্ট না, আপনি ওটার সাথে কানেক্ট আসছেন কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখেন তো, ও একটা পিসি হচ্ছে যে কোড হচ্ছে মনে করেন পিসি বা সার্ভার, এই সার্ভারের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে। এই প্রতিটা ফোল্ডারে একটা হোস্টিং অ্যাকাউন্ট। এটা যদি প্রতিটা ফোল্ডার হয়, আর মনে করেন যে এই শিবনের ফোল্ডার হচ্ছে ডে 18, আসনের ফোল্ডার হচ্ছে 19, জেবিনের ফোল্ডার হচ্ছে ডে 20। তো এখন জেবিন ঢুকলে জেবিনেরটাতে কেন যেতে পারবে, আসান ঢুকলে আসানটাতে কেন যাবে, শিবন কেন শিবনটাতে যেতে পারবে, অন্যটা যেতে পারবে না। অথবা শিবন কি হবে, শুধু শিবনটাতে পাচ্ছে। এটার কারণ হচ্ছে যে এগুলোর সাথে নেমের সাথে সার্ভারের একটা কানেকশন থাকে। আর এই কানেকশনটা করে কে, এটা একটু বুঝতে হবে। এই কানেকশনটা করা হচ্ছে যে ডিএনএস, ডিএনএস। ওকে, কে কানেক্ট করে, ডিএনএস। এই ডিএনএসটা যদি আরেকটু সহজভাবে বুঝি, ডিএনএসটা কি, ডিএনএসটা হচ্ছে একটা আইপি। আইপি নিশ্চয় সবাই নাম শুনছেন আইপির, বুঝি না বুঝি আইপি আমরা এখন রেগুলার লাইফে আমরা শুনি, সব কিছুর সাথে আইপি আছে। আমরা ফোন ইউজ করলে ফোনে আইপি আছে, আপনি যদি হচ্ছে যে কম্পিউটার ইউজ করেন কম্পিউটারে আইপি আছে, রাউটার একটা কিনলে রাউটারেরও আইপি আছে। হ্যাঁ, ইভেন হচ্ছে যে ইলেকট্রনিক কোনো ডিভাইস যদি বের হয়, যদি আপনারা গাড়ি কেউ নিয়ে আসে, সেটা ইলেকট্রনিক গাড়ি হয়, তাহলে সেটার একটা আইপি আছে। ওই আইপি ধরে যে কেউ এটা চাইলে হ্যাক করে ফেলতে পারে, কন্ট্রোল করতে পারে, খুব ইজি ব্যাপার। আপনার আইপি হচ্ছে যে সব কিছুর একটা ইউনিক অ্যাড্রেস। ওকে, আমার যদি মোবাইলে একটা আইপি থাকে, সেটা আমার মোবাইলের জন্য কি এটা ইউনিক, অন্য কারোর সাথে মিলবে না। আইপি অলওয়েজ কি হয়, ইউনিক হয়, একজনের সাথে আরেকজন মিলে না। এবার এই যে আপনি যখন হচ্ছে যে এটার সাথে কিভাবে কাজ হয় দেখেন, আপনার এই হোস্টিং যখন আপনি কিনবেন যে কোনো সার্ভিস প্রোভাইডার থেকে, এই হোস্টিং এর সাথে আপনারা একটা কি দিবে, 2 বা 2 এর অধিক ডিএনএস দিবে, 2 বা 2 এর অধিক কি দিবে, ডিএনএস দিবে। এবার আপনার হচ্ছে যে ডোমেন যখন কিনলেন, এই ডোমেনের কন্ট্রোল প্যানেলে গেলে আপনি ডিএনএস গুলো বসানোর আপনি কিছু ফিল্ড পাবেন। আপনি ডোমেনের সাথে ওই হোস্টিং এর যদি ডিএনএস গুলো বসায় দেন, তাহলে এগুলা আপনার 5 মিনিট বা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে, মানে মিনিমাম আপনার 1 মিনিটও হতে পারে, আবার ম্যাক্সিমাম এটা 24 আওয়ার হতে পারে। ওই সময়ের মধ্যে এগুলো কি হবে, অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনি যখন এই ডোমেন নেমে হিট করবেন, তখন এই ডোমেন নেম ওই সার্ভারের যে একটা কি ডিএনএস ছিল, এটা কানেক্ট হয়ে গেছে, আর সরাসরি এটা কি ওই সার্ভারেই হিট করবে। তাহলে রিলেশনটা কীভাবে বুঝতে পারছেন? তাহলে কেউ আপনি হোস্টিং যখন কিনবেন, তখন তারা আপনাকে কি দিবে, ডিএনএস দিবে। কি দিবে, ডিএনএস দিবে বা আইপি দিবে। এবার এই আইপি আপনার ডোমেন কন্ট্রোল প্যানেলে দেখবেন যে ডিএনএস রেকর্ড অথবা হচ্ছে এনএস রেকর্ড নামে হচ্ছে যে সিস্টেম আছে। ডিএনএস রেকর্ড বাকি এনএস রেকর্ড, হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি। এনএস রেকর্ড, এই এনএস রেকর্ডের মধ্যে ডিএনএস যেগুলো দিবে মিনিমাম 2টা বা ম্যাক্সিমাম আরও বার থাকে, সেগুলো একটা একটা করে কি বসা দিবেন। আর এগুলো একটা নির্দিষ্ট সময় কানেক্টেড হয়ে যাবে। কানেক্ট হলে যখনই আপনি ডোমেন নামে হিট করবেন, এই ডিএনএস এর থ্রুতে যে হচ্ছে যে এই সার্ভারটা যেখানে থাক না কেন, সেটা আপনার সার্ভারে ইয়াতে নাকি দেখাই দিবে। প্রসেসটা ক্লিয়ার, সিম্পল প্রসেস। তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে হচ্ছে যে আমরা গুগল হিট করলে কেন গুগল আসে, ফেসবুক হিট করলে কেন ফেসবুক আসে। আর এই আপনার আমরা গুগল লিখি আর ফেসবুক লিখি, এগুলো সব কিন্তু আইপি দিয়ে কাজ করে। এর ওই google.com facebook.com বলতে আসলে কিছু চেনে না, সব হচ্ছে কি আইপি। গুগলের এগেনস্টে একটা আইপি আছে, ফেসবুকের এগেনস্টে আইপি, দুনিয়া সব কিছুর এরকম ডোমেন নেমের এগেনস্টে কি আছে, একটা করে আইপি আছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন মনে করেন যে আপনার এই যে এইগুলো সবগুলো বললাম একটা হোস্টিং অ্যাকাউন্ট, এগুলো সবটা একটা স্টোরেজ। এই স্টোরেজগুলা আমরা এমনি এমনি ম্যানেজ করতে পারবো না, মানে ইউজও করতে পারবো না এমনি এমনি। এগুলো ইউজ করার জন্য কোনো একটা কি আপনার সফটওয়্যার লাগবে। ইউজ করার জন্য একটা কোনো সফটওয়্যার লাগবে। মনে করেন যে এই যে আমি আমার এটা দেখেন তো একটু, এটা একটা আমার কি ফাইল এক্সপ্লোরার না, এটা একটা, এটা কিসের স্টোরেজ, হার্ড ডিস্কের স্টোরেজ না? হার্ড ডিস্কের স্টোরেজটা এই ফাইল এক্সপ্লোরারটা ছাড়া আমার ইউজ করা মানে অ্যাক্সেস করা পসিবল। এটা যদি না থাকে তাও হয়তো বা সিএমডি মোডে গিয়ে কোডিং এর মাধ্যমে পসিবল, বাট একটা মিডিয়াম লাগবে। উইদাউট মিডিয়াম আমি কিন্তু খালি একটা হার্ড ডিস্কের মধ্যে হার্ড ঢুকে আমি ডাটা নিতে পারবো না, পসিবল না, একটা মিডিয়াম লাগবে। ওই মিডিয়ামগুলোর বলা হচ্ছে যে কি, এটা হোস্টিং সফটওয়্যার বলা হচ্ছে এগুলোর। কি সফটওয়্যার?
হোস্টিং সফটওয়্যার, ওই হোস্টিং সফটওয়্যারের উপর ডিপেন্ড করে স্টোরেজগুলোর নাম হয়, হোস্টিংয়ের নাম হয়। হোস্টিং সফটওয়্যারের উপর ডিপেন্ড করে হোস্টিংয়ের নাম হয় বা স্টোরেজের নাম হয়। যেমন হতে পারে সবচেয়ে মানে পরিচিত বা সবচেয়ে আলোচিত হচ্ছে যে cPanel। cPanel হচ্ছে কি একটা হোস্টিং আপনার কি সিস্টেম, হোস্টিং সফটওয়্যার, হোস্টিং সিস্টেম, যেটা দিয়ে হচ্ছে কি এরকম ফাইল এক্সপ্লোরার আপনি পাবেন। সেটা দিয়ে আপনি কি ওই আপনারা যে স্টোরেজটা দিচ্ছে, মনে করেন যে আপনারা দিলে হচ্ছে কত D57, আপনার D57টা আপনি কি cPanel দিয়ে কন্ট্রোল করতে পারবেন। cPanel হচ্ছে কি একটা আপনার হোস্টিং সফটওয়্যার, যেটা দিয়ে আপনি হোস্টিং এর কি আপনার যে প্যানেল থাকবে সেটা আপনি কি ম্যানেজ করতে পারবেন। ক্লিয়ার? এরকম আরেকটা জনপ্রিয় হচ্ছে যে আপনার ডিরেক্ট অ্যাডমিন প্যানেল। এটাও সেম, আপনার হচ্ছে যে কি করবে, আপনারা যে হোস্টিং অ্যাকাউন্টটা দিলে সেই হোস্টিং অ্যাকাউন্টটা আপনি কি ম্যানেজ করতে পারবেন। এটা এই দুইটা দেখানোর উদ্দেশ্য এটা যে হচ্ছে দুইটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে যে আমরা অনেকে মনে করা যে হোস্টিং মানে cPanel, হোস্টিং মানে cPanel না। cPanel মানে হচ্ছে যে হোস্টিংটা অপারেট করার একটা সিস্টেম, একটা ওয়ে, একটা সফটওয়্যার, একটা মিডিয়াম। এরকম মিডিয়াম আরও আছে, যেমন হচ্ছে কি ডিরেক্ট অ্যাডমিন। ওকে, আমরা যদি একটা গুগলে সার্চ করি হোস্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যার আর সিস্টেম, হ্যাঁ সিস্টেমে দেখি কি আসে দেখি। দেখেন এই যে অ্যাকচুয়াল নাম হচ্ছে যে ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল, ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে অ্যাকচুয়াল নেম। ওকে, দেখেন cPanel, ফ্ল্যাক্স, hPanel, ডিরেক্ট অ্যাডমিন, ওয়েব মিন, এরপরে কি দিছে ISP ম্যানেজার, এরকম অনেক আছে এরকম। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আপনি হচ্ছে আপনারা যে হোস্টিংয়ের যে স্টোরেজটা দিল লাইক D57, এটার আপনি কি করতে পারবেন, অপারেট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এখন মনে করেন আমাদের লোকাল পিসির কথাই বললেন, আপনার D57 দিল কিন্তু এটার কোনো ফাইল এক্সপ্লোরার দিল না, লাভ নেই, কিচ্ছু করতে পারবেন না এখানে। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে যে এবার আপনারে নর্মালি এই ফার্স্ট টাইম আপনি যদি কারো একটা কম্পিউটার ধরাই দেন, তার জন্য এটা কিন্তু একটা টাপ ইউজ করা, যে ফাইল এক্সপ্লোরার তারা বুঝতে হবে, কোথায় ফাইল কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, এটা বুঝতে হবে। এখন যদি আপনি একটু অভ্যস্ত হন, তাহলে কিন্তু আপনি ইন্টারফেস দেখে অনেক কিছু বুঝে ফেলতে পারবেন। আপনারা যেহেতু সবাই হচ্ছে আইটি নিয়ে এতদিন ধরে কাজ করতেছেন, আপনারা এখন এগুলোর ভিতরে গেলে যে আসলে ইন্টারফেসটা কেমন এটা খুব ইজিতে বুঝতে পারবেন। আমি আপনার দুটো ইন্টারফেস দেখাচ্ছি, cPanel ইন্টারফেসও দেখাবো, তারপর ডিরেক্ট অ্যাডমিনের ইন্টারফেসও দেখাবো। চলেন। ওকে, এটা হচ্ছে যে আপনার ডিরেক্ট অ্যাডমিনের ইন্টারফেস। এটা হচ্ছে কি ডিরেক্ট অ্যাডমিনের পোর্ট, আপনার যে ডোমেন থাকবে সেই ডোমেনের পরে ক্লোন দিয়ে কি 4টা 2 দিলে ওইটাতে কি হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে কি আপনার cPanel এর পোর্ট, আপনার URL এর পরে এটা দিলে হবে। এখন মনে করেন যে হচ্ছে আপনি আপনারা যে প্রোভাইডার থেকে আপনি কিনলেন সেই প্রোভাইডার আপনাকে কি দিল, cPanel দিল, ওখানে ডিরেক্ট অ্যাডমিনের পোর্ট দিলে হবে না আবার। হ্যাঁ হ্যাঁ, আপনারা হচ্ছে আপনি যেটা কিনলেন সেটার পোর্ট দিতে হবে। কথা ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে cPanel এর ইন্টারফেস। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট অ্যাডমিনের ইন্টারফেস, এটা হচ্ছে কি cPanel এর ইন্টারফেস। হ্যাঁ, এবার ইন্টারফেসগুলো হচ্ছে যে আপনার এগুলো চেঞ্জও করা পসিবল, আর হোস্টিং সার্ভার প্রোভাইডার অথবা আপনার যেটাও চাইলে এগুলো থিম আছে, থিম থেকে এগুলো চেঞ্জ করা যায়। দেখেন এখানে একটা থিমের নাম কি, এটা আরেকটা আমি চাইলে এটা কি, এখন এটা চেঞ্জ হয়ে যাবে যদি হচ্ছে যে এটা কাজ করে ঠিকঠাক। আসসালামু আলাইকুম। ওকে, দেখেন এগুলো বললাম যদি ইন্টারফেস চেঞ্জ করা, দেখেন এখানে ইন্টারফেস চেঞ্জ করলাম, এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো অলওয়েজ হচ্ছে যে এটা ভাবা যাবে না যে এটা খালি এরকমই ইন্টারফেস চেঞ্জ হয়, বাট এটা যদি আপনার 2083 দিয়ে ঢুকে এটা হচ্ছে কি cPanel, আবার 4টা 2 দিয়ে ঢুকলে এটা হচ্ছে কি ডিরেক্ট অ্যাডমিন। খেয়াল রাখবেন এটা। আবার আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, আমাদের ম্যাক্সিমাম মানুষের কাছে একটা ভুল ধারণা আছে যে হচ্ছে যে হোস্টিং মানে cPanel মানে হোস্টিং, এটা না। হোস্টিং আপনার একটা স্টোরেজ দিচ্ছে, সেই স্টোরেজ বা হোস্টিং ম্যানেজ করার জন্য আপনার একটা কি লাগতেছে, হোস্টিং অপারেটর একটা কন্ট্রোল প্যানেল লাগতেছে। ওই কন্ট্রোল প্যানেলটা হচ্ছে তো হতে পারে cPanel, হতে পারে কি ডিরেক্ট অ্যাডমিন। এটা কি Clear? প্রোভাইডার? হ্যাঁ, এটা প্রোভাইডার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই কন্ট্রোল প্যানেল প্রোভাইডার, এটা হোস্টিং প্রোভাইডার না, কন্ট্রোল প্যানেল প্রোভাইডার। ওকে, এরপরে এখান দিয়ে কাজ কি হয় মূলত। এবারে যে আহ্বান বার্তা, এটা হচ্ছে একটা ডিএন এর সাথে, একটা হোস্টিং এর সাথে কানেক্টেড আছে। এই সুমন কিচি, এটাও একটা কি হোস্টিং এর সাথে কানেক্টেড আছে। এবার আমরা সুমন কিচিএস এর সাথে যদি হচ্ছে কি করি, যদি কানেক্টেড আছে এটার মধ্যে কোনো একটা ফাইল উঠানো আছে এটার মধ্যে, হ্যাঁ, যদি হিট করি তাহলে এটা সাইডটা আসবে। আবার যে আহ্বান বার্তার মধ্যে যদি কোনো একটা সাইড উঠানো থাকে, হিট করলে সেটা আসবে।
ওকে, এটা কোনো সাইড উঠানো নাই, এটা 403 দিচ্ছে, এটাতে সাইড উঠানো আছে, এটা কি চলে আসছে, এটা কথা ক্লিয়ার। তাহলে এটাতে যেহেতু উঠানো আছে, আমি এটা থেকে চলে এটা বাদ, এখানে আসেন আমি এটাতে একটু উঠাই দেখি যে আসলে এটা কি আসে কিনা। তারপর এখানে অনেক ফাংশনালিটি আছে, যেমন হচ্ছে এটা থেকে ডোমেন সেট আপ, এটাতে ডোমেন সেট আপ করা যাবে, সাব ডোমেন সেট আপ করা যাবে, ডোমেন কি সাব ডোমেন কি এগুলো নিয়ে কথা বলতে গেলে আরও অনেক। ডোমেন কি আমরা অলরেডি জানি, সাব ডোমেন কি হবে, ওটার আন্ডারে যেগুলো ক্রিয়েট করে ওগুলো হলো সাব ডোমেন। যেমন লাইক ahanbarta.com, এটা হচ্ছে ডোমেন, যদি এমন এটার আন্ডারে যদি হয় যে মনে করেন nahar.ahanbarta.com, এটা হলো কি সাব ডোমেন। লাইক আমরা একটা সাব ডোমেন ক্রিয়েট করে ফেলি কথা বলতে বলতে, চলেন লাইক এমন হতে পারে জিনিসটা, আপনি তো পারেন, কিন্তু না তো লাগবে না, কিন্তু জিনিসটা দরকার। যেমন আমি দিলাম কি nahar.ahanbarta.com, তাহলে এটা একটা সাব ডোমেন হয়ে গেল। ওকে, দেখেন এটা ক্রিয়েট হয়ে গেল। এখন যে এই ইউআরএল যদি হিট করলে এটা পাওয়া যাবে। এরপরে এখানে হচ্ছে যে ডিএনএস ম্যানেজমেন্ট করে, যে ডিএনএস এর কথা বললাম, হোস্টিং যে ডিএনএস গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তাহলে মাইএসকিউএল, ওই যে উনি যে পিএইচপি করে আসছে, পিএইচপি আপনার হচ্ছে ডেভেলপমেন্টের সাইট করতে গেলে আপনার ডাটাবেস লাগবে, ওয়ার্ডপ্রেস করতে গেলেও ডাটাবেস লাগবে, ডাটাবেস এখান থেকে ম্যানেজমেন্ট করা পসিবল, পিএইচপি সেটিং এখান থেকে ম্যানেজমেন্ট করা পসিবল। ইমেল অ্যাকাউন্ট অনেক সময় আমরা দেখি না হচ্ছে, যেমন হচ্ছে আপনি জিমেল ইউজ করেন, আপনার ইমেলের লাস্টে থাকে কি gmail.com। এবার আপনি যদি চান যে আপনার ইমেলের লাস্টে আপনার কোম্পানির নাম থাকবে, যেমন আমাদের স্যার এটা কি সুমন কিসিস, তাহলে ওনার এটা ইমেল অ্যাড্রেস হবে কিরকম info@sumankisis.me, মানে ওনার ইমেলগুলো ওনার ডোমেন নেমের আন্ডারে আসবে। এই ধরনের ইমেলকে বলা হয় ওয়েবমেল। কি বলা হয়? ওয়েবমেল। ওয়েবমেল এখান থেকে ম্যাচ করা পসিবল। এবার সিগন্যালে আসেন, একই অবস্থা, এই যে এখান থেকে ওয়েবমেল ইউজ করা কি পসিবল। তারপরে মনে করেন যে এখান থেকে হলো কি ডাটাবেস ম্যাচ করা পসিবল, এখান থেকে ডোমেন ম্যাচ করা পসিবল, এখান থেকে সাবডোমেন ম্যাচ করা পসিবল। মানে ইন্টারফেস একটু এদিক সেদিক হলেও ফিচারগুলো প্রায় সিমিলার, ঠিক আছে, প্রায় সিমিলার। আপনি যে প্যানেলে কিনেন সেই প্যানেল থেকে আপনি কি আরামসে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য বিভিন্ন কোম্পানিতে দেখা যায় যে তাদের জিমেল অ্যাড্রেসে ওই কোম্পানির নাম থাকে, এগুলো হচ্ছে ওয়েবমেল এগুলো। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে হচ্ছে তো আমরা একটা ইমেলও খুলে ফেলে, চলেন মনে করেন যে হচ্ছে আমি এখানে একটা ইমেল খুললাম, লাইক হতে পারে হচ্ছে যে jbin@ahanbarta.com। হ্যাঁ, এটা একটা পাসওয়ার্ড লাগবে, তো আমি দিয়েছি হচ্ছে @jbin, এটা হচ্ছে তার পাসওয়ার্ড, @jbin23 দিলাম, একটু বড় লাগবে তাহলে হবে। হ্যাঁ, তো এটা একটা আমি হচ্ছে কোডা দিয়ে দিলাম। এই ইমেলের অ্যাকাউন্টের হচ্ছে সাইজ হচ্ছে কত, 500 MB। ওকে, শর্টকাটে চলে যাচ্ছে। এবার মনে করেন আপনি সি প্যানেলে যান, অথবা হচ্ছে আপনি কি ডেডিকেট মেয়ে যান, অথবা অন্য কোনো হোস্টিং কন্ট্রোল প্যানেলে যান, সব জায়গায় একটা হচ্ছে কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে কি ফাইল ম্যানেজার। সেটা হচ্ছে কি ফাইল ম্যানেজার। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ফাইল ম্যানেজার থাকবে, একটু উপরে একটু খুঁজতে হবে কোথায় আছে, খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন, এই যে ফাইল ম্যানেজার। হ্যাঁ, এই ফাইল ম্যানেজারের মধ্যে আপনার একটা হচ্ছে যে পাবলিক স্টিমেল একটা ফোল্ডার থাকবে। কি ফোল্ডার? পাবলিক স্টিমেল। পাবলিক স্টিমেলের মধ্যে কিছু রাখলে আপনার ইউআরএল হিট করলে ডিরেক্টলি ওটা শো করবে। ওকে, লাইক দেখেন আমার দুইটাই লোড হচ্ছে, হোক পাবলিক স্টিমেল থাকার কথা সবগুলাতেই থাকে না, HTDocs তো আলাদা জিনিস। যাক, আমরা ওই তর্কে না যাই, বাদ দেন। পাবলিক স্টিমেল দেখা যায়, এই দেখেন পাবলিক স্টিমেল এখানে আসবে, নেটের যা স্পিড। এই যে পাবলিক স্টিমেলটা অনেক ফাইল আছে না, এগুলা এখানে একটা ফাইল আছে দেখেন, index.php, দেখে দেয়। ওই যে আমরা বলছিলাম না হচ্ছে যে শুরুতে কোনো ইউআরএল হিট করলে শুরুতে যে ফাইলটা আসবে সেটা হচ্ছে কি ইন্ডেক্স। এবার সেটা ফরম্যাট যাই থাক না কেন, পিএসপি হতে পারে, HTML হতে পারে, পাইথনের পিএ হতে পারে, যাই হোক না কেন, পরে হবে কি ইন্ডেক্স। ওকে, অনেক সময় তো ওই ইনডেক্স ফাইলটা না থাকলে ঠিকঠাক কাজ করতে যায় না, কাজ করবে না সেটা। লোকাল ডিরেক্টলি আপনার এটা রান করতে হবে, ইন্ডেক্স থেকে রান করবে। আবার ইন্ডেক্স না থাকলে এগুলো সবগুলো আপনার ফাইলগুলো সব দেখাই দেবে এখানে। যেমন মনে করেন যে এখানে আমি যদি হচ্ছে যে এটা একটু খেয়াল করেন, এদিকে কথা বলেন না, আমি মনে করেন ইন্ডেক্সটা অফ করে দিলাম, ইন্ডেক্সটা নাই এখানে, ডিরেক্ট ইন্ডেক্স নাও এখানে আর কিছু নাই, ঠিক আছে। সুমন কিসিতে আসেন, লোড দেন, দেখেন এই ফাইলগুলো সব শো করে দিচ্ছে। ঘটনা বুঝতেছেন? এটা একটা মারাত্মক সমস্যা, কয় বুঝে নাই। মনে করেন যে হচ্ছে ফাইল নেম সব যদি আপনার ডিফল্ট ডিরেক্টলি যদি ইন্ডেক্স পায়, তাহলে ডিরেক্টলি ইন্ডেক্স ওপেন হয়ে যাবে। আর যদি ইন্ডেক্স না পায়, তাহলে সবগুলো ফাইলে যাবে কি দেখ, তখন আর ইউজারে ঢুকতে হবে, কি হবে ক্লিক করে করে ঢুকতে হবে। আর যদি ক্লিক করলে আসবে, নাহলে আসবে না। এইরকম করে ইউজার কি চালাতে পারবেন? সম্ভব? হ্যাঁ, কিন্তু ডিরেক্ট ইন্ডেক্স ফাইল লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কি মানে আলাদা আলাদা হোস্টিং
মানে হ্যাঁ কিনতে হবে, হ্যাঁ কিনতে হবে। একবারে একটা হোস্টিং এর মধ্যে সব এটা না, আপনার হোস্টিং এর সাথে ডোমেইন রিলেটেড কানেক্টেড থাকতেছে আপনার। টাকা কিছু খরচ করেন, টাকা খরচ করতে করতে আবার ইয়া করতে হবে। হ্যাঁ টাকা খরচ করতে করতে আপনি যদি শিখবেন, বুদ্ধি সব বলে দিলে টাকা খরচ করবেন না, টাকা খরচ করতে হবে। আচ্ছা দেখেন এখানে একটা কি আছে, পাবলিক স্টিমেল আছে না, দেখা যায়? ওকে, এবার আমার এই পাবলিক স্টিমেলের মধ্যে দেখেন একটা নাহার নামে একটা ফোল্ডার ক্রিয়েট আছে, এটা হচ্ছে সাবডোমেন, নাহারের সাবডোমেন। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে আমার এখানে একটা প্রজেক্ট আছে না D57, এটা জিপ করে চলেন। জিপ করে আপনারা পেন ড্রাইভে নেন না, গুগল ড্রাইভে তুলেন না, এই আমি জিপ করলাম। এখানে যে জায়গায় যান না কেন আপনার এখানে কি আপলোড অপশন পাবেন, হয় এদিকে পাবেন ওইদিকে পাবেন, কোথাও না কোথাও একটা কি আপলোড অপশন পাবেন, কোথাও না কোথাও একটা কি আপলোড অপশন পাবেন, দেখা যায়? আপলোডে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এবার হচ্ছে যে কোথায় আছে ফাইলটা কি খুঁজে আপনার সিলেক্ট করে আপ করে দেন। এই যে জিপটা এখানে জাস্ট কি আমি সিলেক্ট করব, ওপেন দিব, শেষ। মনে করেন গুগল ড্রাইভে আপ করতেছেন, সিম্পল হিসাব, গুগল ড্রাইভে আপ করলে যেভাবে ওইভাবেই গুগল ড্রাইভে মনে করেন যে আমি যদি এটা যদি সিঙ্গেল আপলোড করি সময় লাগবে না, একবার এটা তারপরে এটা, কিন্তু সুবিধা হচ্ছে কি যদি জিপ করে ধুম করে তুলে দেওয়া যায়, এটা হলো সুবিধা। আমি জিপ করলাম, আপলোড দিলাম, এখানেও যদি আমি দিই একই প্রসেস, যে আপলোডে ক্লিক করলে এরপরে আসবে, এরপরে জাস্ট কি লোকেশন। আপনার এক এক সফটওয়্যারের ইন্টারফেস একরকম হয় না, এখানে বেশিটা এরকম। আপনার ফোনে যদি অ্যাপস থাকে 20টা, তাহলে 20টার ইন্টারফেসে 20 রকম হবে, 20টার ইন্টারফেস কিন্তু কখনোই কি এটা ওপেন করলে এটাই আসবে, 20টার ইন্টারফেস কখনোই একরকম হবে না। ওকে, দেখেন এটা কি আপলোড হয়ে গেছে, দেখেন ফাইলটা এখানে চলে আসছে, দেখা যায়? ফাইলটা চলে আসলে ওটার উপরে আপনি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে হলে এখানেও সেম কাজ করা যায়। দেখেন এখানে একটা জিপ ফাইল অলরেডি তোলা আছে, এই যে রাইট বাটন, এটার উপরে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেন, দেখবেন এখানে একটা কি আছে এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, দেখা যায়? এখানে আসেন, এই এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট করলে এখানেই আপনার হচ্ছে যে অটোমেটিক্যালি সবগুলো কি হয়ে যাবে, এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখেন ইন্ডেক্স, তারপরে অ্যাসেট, আমাদের এখানে ফোল্ডারে যেরকম ছিল ওরকম করে আছে, দেখা যায়? এবার আপনি ইউআরএল হিট করেন, ওয়েবসাইটে চলে আসবে, সিম্পল, 1 মিনিটের কাজ। এখন আপনি দুনিয়া যেখান থেকে সার্চ দেন ওই এখানে আপনার ওয়েবসাইটে কি আপনি পেয়ে যাবেন। স্যার ওইখানে জানা লাগবে স্যার এই ট্যাব বা টাকা দিয়ে স্যার এটা না স্যার এটা কি দিলেন এটা কেটে দিব, হ্যাঁ এখান থেকে স্যার ডিরেক্ট কেমনে এখানে ডিরেক্ট কই গেলাম, ওদের এখানে লিখলাম, ওটা আগে ছিল রিলোড দিছি খালি আমি, এই যে এখন আনন্দবার্তা.com দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা দিলে হয়ে যাবে, চলে আসবে, শেষ কথা, ক্লিয়ার? আচ্ছা, আর মনে করেন নাহার একটা সাবডোমেন, হ্যাঁ আচ্ছা, nahar.ahanbarta.com, এখানে আমি গেলাম, এখানে গেলে হচ্ছে যে এটা এসএল সার্টিফিকেট এখনো পাই না, এসএল সার্টিফিকেট অন্য ইস্যু, বাদ দেন। এখানে আর এত আলোচনার সময় কম, আমরা তো এটাতে একটু ঢুকি। হ্যাঁ এখানে এখন কিছুই নাই, হ্যাঁ আর আমার নাহারের একটা সাইট আছে, সেই সাইটটাতে হচ্ছে কি এইখান থেকে আবার এই ফাইলগুলো ডিলিটও করা যায়। রাইট বাটনে ক্লিক করলে যে রিমুভের অপশন আছে, রিমুভ বা ডিলিট আসবে, সেখান থেকে রিমুভ দিলে কি রিমুভ বা ডিলিট হয়ে যাবে। এখন আমার নাহারের একটা সাইট আছে, নাহারের সাইট কোনটা? নাহারের সাইট হচ্ছে আপনার মনে করেন কথার কথা এটা হলো নাহারের সাইট। হ্যাঁ তাহলে এটা জিপ করেন, জিপ করে হচ্ছে কি আপলোডে যান, আপলোড করে যেটা আপনি আপলোড করবেন সেটাতেও আপলোড দিবেন, তাই না? হ্যাঁ আপলোড ক্লিক করেন, আপনার ওদের ফাইল ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে কত সময় লাগবে। স্টার্ট করেন, সিম্পল। হ্যাঁ এগুলো হচ্ছে মুখস্থ করার কিছু না, জাস্ট ইউজ করার জিনিস। ক্লিক করেন, 2-3 বার করলেই হ্যাঁ সহজ। দেখুন সাইট চলে আসছে, শেষ, ক্লিয়ার, সিম্পল জিনিস। এবার আপনার মনে করেন যে সাডেন আপনার এখানে টাইটেলটা চেঞ্জ করতে হবে, এখন আপনার হচ্ছে যে এডিটর ওপেন করে এখানে কাজ করে আবার আপলোড করা আপনার কাছে মনে হচ্ছে একটু সময় সাপেক্ষ কাজ, আমার একটু দ্রুত করে ফেলতে হবে। লাইক আপনি হচ্ছে যে এই বা ট্রাই ফাইলটার উপর ক্লিক করে এই যে এডিটে ক্লিক করলে এখানে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ যেমন যে ইন্ডেক্স আছে না, এই ইন্ডেক্সের উপর রাইট বাটন ক্লিক করে এই যে এডিটে ক্লিক করলে এখানে আপনি কি এই কাজ করতে পারবেন। এটা একটা এডিটর, দেখেন কোড আছে, এটা একটা এডিটর, দেখেন কোড আছে এই যে, ঠিক আছে? হ্যাঁ সেভ ফাইল দিলে হয়ে যাবে। আমার জানি ফেসবুকের জায়গায় ফেসবুকের জায়গায় আমি লিখে দিলাম কি বেসিস এসএপি লিখে দিলাম, সেভ করলাম, রিলোড দেন, ওখানে সেভ মানে এখানে হয়ে গেছে, মানে সেকেন্ডের আগে এখানে সেভ, এটা হয়ে গেছে। ওটা না ক্লিয়ার? খুবই সিম্পল না জিনিসগুলো, কাছে হলে ক্লোজ করে দেবেন, শেষ, সিম্পল ব্যাপার। ওকে
এবার হচ্ছে আমাদের আর বাকি ছিল কি মনে করেন হচ্ছে ইমেল। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট আমাদের লোকাল পিসির মধ্যে আপনারা যেটা ঢুকে যে ঘাটাঘাটি করেন নিজেরাই বুঝতে পারেন জিনিসটা কি হচ্ছে। এই ইমেল আজিমে বলতেছিল যে ইমেলগুলো কিভাবে অ্যাক্সেস করা যায়। আপনার হচ্ছে যে যদি ওয়েব ইমেল যদি ক্রিয়েট করে থাকে এবং আপনি যদি তার আইডি পাসওয়ার্ড জানেন, তাহলে আপনার যে ডোমেন নেম না, সেই ডোমেন নেমের পর এটা কমন সব ওয়েব মেলের জন্যই আপনার হচ্ছে সেটা সিপেনাল হোক আর ডিরেক্টেড হোক, যেটাই হোক না কেন আপনি জাস্ট এখানে লিখবেন কি ওয়েব মেল। কি লিখবেন? ওয়েব মেল। হ্যাঁ, আমাদের এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল কি jbin@ahanbarta.com। হ্যাঁ, এটা পাসওয়ার্ড ছিল হচ্ছে যে মনে করেন যে jbin23 ছিল পাসওয়ার্ড। ক্লিক করেন, এটার মধ্যে ঢুকে যাবে, চলে আসছে। এর ভিতরে ফিচার সব হচ্ছে যে জিমেলে যেরকম পান, আপনার পুরোপুরি জিমেল না হলেও জিমেলের কাছাকাছি, মানে বেসিক যে আপনার ইয়েগুলো কনসেপ্টগুলো থাকে যেমন স্যান্ডবক্স, ড্রাফট, আপনার হচ্ছে ইনবক্স, এগুলো সবই ওই রকমই থাকবে। এখানে আপনি কম্পোজ করেন, নর্মালি গুগলে কম্পোজ থাকে না, ক্রিয়েট নিউ মেল, এখানে আসেন, এখানে দিলে কি এটা হয়ে যাবে। লাইক হচ্ছে কারো এটা জিমেল বলতে পারেন আপনারা চাইলে। এটা মোবাইলে লগ ইন করা আছে, এ নাহিদ 1 2 3। স্যার এই ধরনের জিমেল অ্যাড্রেসগুলো কি শুধুমাত্র ডোমেইন হোস্টিং যেখান থেকে নেওয়া হয় এভাবে সম্ভব, এছাড়া পসিবল? এভাবে আপনি গুগল প্রোভাইডার করে এটা। এই যে দেখেন আজিমে পাঠাতে চলে আসছে, দেখেন। ওকে, আপনি গুগল আছে, আরো অনেক হচ্ছে ওয়েবমেল প্রোভাইডার আছে, ওদের থেকে আপনি চাইলে কিনতে পারেন। হ্যাঁ, না ফ্রি সার্ভিস নাই, আর ফ্রি সার্ভিস থাকলে ওটা বালা না। আচ্ছা স্যার, আরেকটা কথা জিজ্ঞাসা করি, আপনি ইমেল পাঠাবেন, ওরা ওটার মধ্যে অ্যাড ঢুকে দিবে। অনেক ঝামেলা ভাই। হটস্পট অন করবো? গড়দা ক্লিয়ার সবাই? এখান থেকে আর কারে দিব মেল দিব কারে? না স্যার, আমি আমারে পাঠাই, তাহলে আজিমেরে পাঠাতে পারবে, যে আজিমে পাঠালো না, আজিমে রিপ্লাই দিয়ে দিচ্ছি, দেখো আজিম পেয়ে যাবে। স্যার আরেকটা কথা জিজ্ঞাসা করি। আজিম আরেকটা পাঠাইছে, এই যে আমি আজিমরে একটা রিপ্লাই দিয়ে দিই, রিপ্লাই দেখেন, সে হচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা সময়ের মধ্যে এটা পেয়ে যাবে। ফর্মটা জেবি পাঠাইলো কেমনে? ক্লিয়ার সবাই? স্যার বুঝছেন? হ্যাঁ, সিম্পল জিনিস একদম, এগুলো কিচ্ছু না। স্যার একটা আপনার হচ্ছে যে টেকনোলজি আসলে সিম্পল, জাস্ট টেকনোলজিটা আপনার ইউজ করতে হবে, ইউজ করলে আপনি বুঝতে পারেন যে এটা আসলে কি। কথা জিজ্ঞাসা করি। ঠিক আছে, কথা ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমি এগুলো ক্লোজ করে দিলাম। স্যার, ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এটাও বাংলাদেশ, এটাও বাংলাদেশ, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে যে কার সিন, আপনার কোনটা স্যার? এটা সাইবার সিটি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে যে আপনার আজকের ক্লাসের হিসাব নিকাশ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। স্যার একটা কথা। যাদের সাথে হচ্ছে যে আজকে পরে দেখা হবে না তাদের জন্য কি আল্লাহ হাফেজ, এদের শুভেচ্ছা। স্যার আরেকটা কথা জিজ্ঞাসা